আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিসিএস রিটেন ইংলিশের অনলাইন এই যে লাইভ ক্লাসে। আজকে আমরা বিসিএস রিটেন পরীক্ষার ইংরেজি প্রস্তুতি নিয়ে কথা বলবো। বিসিএস প্রিলি কোয়ালিফাই যারা করেছেন, আমাদের এখন আর বসে থাকবার সময় নেই। রিটেন পরীক্ষার যে ইংরেজি, এই ইংরেজিটা সত্যি ম্যাটার করে। এখানে ইংরেজি প্রস্তুতিটা কিভাবে নিব তার একেবারে টু দ্য পয়েন্ট কথা বলবো আজকে আমি, এবং 35 থেকে 40 পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে, পরীক্ষার প্রশ্নগুলোর আলোকেই প্রশ্ন পদ্ধতি এবং প্রশ্নের এই বিভিন্ন ভেরিয়েশন, প্রশ্নগুলো সলভ করার জন্য প্রস্তুতির উপায় এবং পরীক্ষায় কিভাবে অ্যান্সার করব তা নিয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করব। আজকে আমাদের এই লাইভ সেশনটা আমরা দেখতে পাচ্ছি এই রিটেন ইংলিশের টোটাল মার্কস 200 মার্কসের। আমরা সকলেই জানি এখানে পার্ট এ থাকবে 100 মার্কস, পার্ট বি থাকবে 100 মার্কস, আর এই পার্ট এ এই যে কম্প্রিহেনশন, এই কম্প্রিহেনশন নিয়ে আমি টু দ্য পয়েন্ট কথা বলে আগাচ্ছি। দেখেন আমাদের যে কম্প্রিহেনশনটা থাকবে, এই কম্প্রিহেনশনের মধ্যে হতে আমাদের প্রথমে এই যে পার্ট এটা সম্পূর্ণটাই মূলত কম্প্রিহেনশন বেসড কোশ্চেন হয়। আচ্ছা, এই কম্প্রিহেনশন বেসড যে কোশ্চেন, এই কোশ্চেনগুলোর মধ্যে আপনারা একটু খেয়াল করুন, এক নাম্বার যে প্রশ্নটা থাকে, এক নাম্বার প্রশ্নটা থাকে থিমেটিক কোশ্চেন, অর্থাৎ একটা প্যাসেজ থাকে, প্যাসেজের যে আওতায় প্রথম 10টি প্রশ্ন, এগুলোকে আমরা থিমেটিক কোশ্চেন বলি। এখানে একটি প্রশ্নের মান 3 করে, তাহলে আমরা এখানে মূলত 10টি প্রশ্নের অ্যান্সার দিতে হয়, এখানে 30 মার্কস। তারপরে আসুন আমাদের এটা এক প্রকার পার্ট এর মধ্যে দুইটা পার্ট, দ্বিতীয় পার্ট এখানে, অথবা এটা কোশ্চেন নং 2 ধরি আমরা। যদি কোশ্চেন নং 2 ধরি তাহলে পরে এখানে আমরা গ্রামার অ্যান্ড ইউজেস, এটা শিরোনাম, গ্রামার অ্যান্ড ইউজেস থেকে এখানে 30 মার্কসের প্রশ্ন হয়। এই জায়গাটাতে 35 থেকে 40 পর্যন্ত আমি একেবারে প্রতিটা বিসিএস এ কোন বিসিএস পরীক্ষায় কি ধরনের প্রশ্ন এসেছে, বৈচিত্র্যতাগুলো কি রকম, সবগুলো টু দ্য পয়েন্ট আউট করে দেখাচ্ছি। তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল থিমেটিক কোশ্চেন 30 মার্কস, 10টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এই 10টি প্রশ্নের অ্যান্সার কিভাবে দিব তা নিয়ে আজকের ক্লাসের সেকেন্ড পোর্শনে আমি ইলেবোরেটলি কথা বলবো। এখন আসুন গ্রামার বলতে প্রশ্নগুলো কিভাবে আসছে আমরা দেখি। দেখেন গ্রামার অ্যান্ড ইউজেস, এখানে 30 মার্কস, এটা হচ্ছে আমাদের হেডলাইন। এখন আসেন এই যে 2 নাম্বার হিসেবে এই যে প্রশ্নটা দেখেন, এটা আমি 40তম বিসিএস এর প্রশ্ন। এখানে প্রশ্নটা খেয়াল করেন, রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস এক্সপ্রেশনস ইন ওয়ার্ড অথবা এক্সপ্রেশন ইন ইংলিশ ইউজিং কন্টেক্সচুয়াল ক্লুজ। এটা প্রশ্ন, আমি সরাসরি প্রশ্ন দেখিয়ে জিনিসগুলো আলোচনা করছি। দেখেন এই যে কন্টেক্সচুয়াল ক্লুজ কথাটা বলছে, এখানে ব্যাপারটা হচ্ছে একটি শব্দ, মনে করেন আমি লিখলাম হ্যাভ, এটা একটা শব্দ। এই শব্দটির একটা ডিকশনারি মিনিং আছে। আমরা সকলে জানি হ্যাভ শব্দের অর্থ আমরা করে থাকি আছে, কিন্তু দেখেন আমি যদি লিখি আই হ্যাভ আখার, এই জায়গাটাতে হ্যাভ শব্দের অর্থ কি দাঁড়ায়, আমার একটি গাড়ি আছে। কিন্তু আপনি দেখেন আমি যদি বলি আই হ্যাভ আ কাপ অফ টি ইন মাই ব্রেকফাস্ট, লিখলাম, এই সেন্টেন্সে হ্যাভ শব্দটা আছে। দেখুন প্রথম সেন্টেন্সে হ্যাভ শব্দের অর্থ এই যে তার ডিকশনারি মিনিংটা ছিল, ডিকশনারি মিনিং এর সাথে মিল আছে। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে আমি যে লিখলাম, দ্বিতীয় সেন্টেন্সে আই হ্যাভ আ কাপ অফ টি ইন মাই ব্রেকফাস্ট, তাহলে এখানে হ্যাভ অর্থ আমার এক কাপ চা আছে নয়, এখানে অর্থটা দাঁড়াচ্ছে আমি এক কাপ চা খাই। তাহলে এই যে পরিবর্তনটা, অর্থাৎ এই হ্যাভ এই সেন্টেন্সে যে অর্থ, এই সেন্টেন্সে সেই অর্থ নয়, অর্থাৎ এই সেন্টেন্সের প্রেক্ষিতে হ্যাভ শব্দটার কি অর্থ, এই অর্থটাই চাওয়া হয়েছে। তাহলে দেখা যাচ্ছে রাইট দ্য মিনিং অফ ফলোইং ওয়ার্ডস,
এই যে একটা ব্যাপার, এখানে এই কন্টেক্সচুয়াল ক্লুজ এই ব্যাপারটা ইম্পর্টেন্ট, অর্থাৎ এই বাক্যের প্রেক্ষিতে এই শব্দটার কি অর্থ, এই ব্যাপারগুলো আপনাকে খেয়াল করতে হবে। আমি এখানে স্যাম্পল হিসাবে 40তম বিসিএস প্রিলিমিনারির যে রিটেন প্রশ্নটা রেখেছি। দেখেন এখানে প্রথম শব্দটা দেখেন ট্রাইবিউলাইজেশন, এই যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি ট্রাইবিউলাই, এখানে বানানটা ভুল আছে, ট্রাইবিউ, এই যে এই শব্দটা এরকম, তাহলে এই শব্দটার আক্ষরিক অর্থ হচ্ছে কঠোর যন্ত্রণা। দেখেন পরীক্ষায় ইন, এই যে একটা সেন্টেন্স, এই যে লম্বা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে এই শব্দটা আন্ডারলাইন করা, প্যাসেজের মধ্যে শব্দটা আন্ডারলাইন করা থাকবে। এই আন্ডারলাইন করা শব্দটা এই বাক্যের প্রেক্ষিতে এই শব্দটার কি অর্থ দাঁড়ায় তাই এখানে চাওয়া হয়। এখানে 40তম বিসিএস এর রিটেনের যে প্যাসেজটা কম্পারেটিভলি সহজ আসছিল। দেখেন এই সেন্টেন্সটা খেয়াল করেন, ইন আ প্লেস where poverty is the cause of everyday tribulations, it is not possible to abolish this long established system of child, এই যে কথা। তাহলে এই যে এখানে যে আক্ষরিক অর্থ, তার অর্থ কঠোর যন্ত্রণা, ডিফিকাল্টি, অর্থাৎ আনহ্যাপিনেস, পেইন বলেন, সাফারিংস বলেন, এই যে তার এই আক্ষরিক অর্থগুলো, এই যে প্রতিদিনের ভোগান্তি, দেখেন ইন আ প্লেস হোয়ার পভার্টি ইজ দ্য কজ অফ এভরিডে সাফারিংস, এভরিডে পেইন, এভরিডে আনহ্যাপিনেস, এগুলোর সাথে আক্ষরিক অর্থের সাথে মিলে যায়। সুতরাং এখানে যে ব্যাপারটা আমি দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে এই যে কন্টেক্সচুয়াল ক্লুজ বলতে একটা শব্দের যে ডিকশনারি মিনিং এবং বাক্যস্থিত তার অবস্থানগত অর্থ, এই যে তারতম্য, এই তারতম্যগুলো থাকলেও পরে বেশিরভাগ সময়ে আমরা দেখেছি এখানে এই আক্ষরিক অর্থ জানা থাকলে পরে আপনি ওই শব্দটার এই অর্থগুলো আপনি লিখতে পারেন। এখানে দেখা যাচ্ছে রাইট মিনিং অফ দ্য, শুধুমাত্র অর্থ জানতে চাওয়া হয়েছে, এটা 40তম বিসিএস প্রিলির প্রশ্ন। এরপরে এখানে চোর একটা শব্দ, আর রুটিন টাস্ক অর জব, অর্থাৎ একটা নিত্য নৈমিত্তিক কাজ। যেমন দেখেন হোয়াইল আদার সার্ভ ইন দ্য টি স্টল, রেস্টুরেন্টস অর ডু হাউসহোল্ড চোরস, তাহলে পরে গৃহস্থালী কাজকর্ম, এই শব্দটা স্বাভাবিক যে অর্থ এখানে ওই কিন্তু একই অর্থে আসছে। আমি জাস্ট সাহস দেওয়ার জন্য জিনিসগুলো দেখাচ্ছি। দেখেন ডিসমল, এই আরেকটা শব্দ, এটার আক্ষরিক অর্থ হচ্ছে ভেরি ব্যাড অর ভেরি পুয়ার। আচ্ছা দেখেন ইন বাংলাদেশ চিলড্রেন ওয়ার্ক বোথ রুরাল অ্যান্ড আরবান বেসড ইন্ডাস্ট্রিজ, হাউএভার দ্য চিলড্রেন ওয়ার্কিং ইন দ্য আরবান এরিয়াস আর সাবজেক্টেড টু মোর ডিসমল ওয়ার্কিং। এখন কোনো কারণে যদি ডিসমল শব্দটার আক্ষরিক অর্থ আপনি নাও পারেন, তাও এই বাক্যটার পূর্বাপর বিবেচনায় আপনি সেন্টেন্সটার ওই শব্দটার অর্থ কিন্তু আপনি বের করতে পারেন। খেয়াল করেন, ইন বাংলাদেশ চিলড্রেন ওয়ার্ক বোথ রুরাল অ্যান্ড আরবান, অর্থাৎ যারা গ্রামে এবং শহরে কাজ করে যে সমস্ত শিশুরা, বেসড ইন্ডাস্ট্রিজ শিল্প কারখানায়, হাউএভার দ্য চিলড্রেন ওয়ার্কিং ইন দ্য আরবান এরিয়াস, যে সকল শিক্ষার্থীরা শহরে কাজ করে, আর সাবজেক্টেড টু মোর ডিসমল ওয়ার্কিং, অর্থাৎ কম্পারেটিভলি মোর ডিফিকাল্ট ওয়ার্কিং, অর্থাৎ খারাপ কাজ, কঠিন কাজ এই অর্থে। সুতরাং আপনি কাছাকাছি একটা অর্থ আপনি এখানে নিয়ে আসতে পারেন। এখানে পুয়ার ওয়ার্কিং নয়, এখানে ব্যাড ওয়ার্কিং স্বাভাবিকভাবে ওরকমও নয়, এখানে মূলত ডিফিকাল্ট ওয়ার্কিং, এই যে জায়গাটা। তাহলে আমরা প্রথম দুইটা শব্দ আক্ষরিক অর্থের সাথে বাক্যস্থিত অর্থ স্বাভাবিকভাবে মিল পেলেও তৃতীয় শব্দটার যে আক্ষরিক অর্থ তার সাথে বাক্যস্থিত তার অবস্থানগত বা কন্টেক্সচুয়াল মিনিংটার মধ্যে একটা ডিফারেন্ট পাচ্ছি। আমি কিভাবে জিনিসগুলো আয়ত্তে আনবেন জাস্ট একটা নমুনা স্বরূপ প্রথমে 2 মিনিট দেখাই, তারপর আমি কথা বলবো। এরপরে দেখা যাচ্ছে মেক বোথ অ্যান্ডস মিট, এই যে কথা, এই যে দেখা যাচ্ছে তার মানে হচ্ছে এখানে শুধুমাত্র এরকম একটি সিঙ্গেল ওয়ার্ড ভোকাবুলারি হিসেবে আসে তা নয়, বাক্যস্থিত বা প্যাসেজে ব্যবহৃত কোনো ফ্রেজ, এই ফ্রেজগুলোও তার অর্থ সম্পর্কে জানতে চাওয়া হয়। তাহলে এটা একেবারে খুব সহজ, এই জন্য আমি লম্বা সেন্টেন্সটা তুলে নেই। টু বি এবল টু বাই দ্য থিংস ইউ নিড, অর্থাৎ প্রয়োজন মেটানোর মতো সক্ষমতা। আচ্ছা, আবার এই যে পিটফল, এই শব্দটার অর্থ দেখেন, পিটফল অর্থ ফাঁদ। এই যে দেখেন এডুকেটিং দ্য মাস অ্যাবাউট দ্য পিটফলস অফ আ চাইল্ড লেবার ইজ নেসেসারি অ্যান্ড মোস্ট অফ দেম ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। তাহলে এখানে দেখেন পিটফলস শব্দের অর্থ হচ্ছে ড্রব্যাক। তাহলে এখানে দেখেন এডুকেটিং দ্য মাস, সাধারণ মানুষ,
অ্যাবাউট দ্য পিটফলস অফ চাইল্ড লেবার, অর্থাৎ শিশু শ্রমের নেতিবাচকতা। তাহলে এখানে দেখেন, এটার যদি আপনি পিটফল অর্থটা যদি ডিকশনারি থেকে ফাঁদ মুখস্থ করে রাখেন, তাহলে পরে এই যে সেন্টেন্সের মধ্যে তার যে অর্থটা কিন্তু মিলছে না। দেখেন, এডুকেটিং দ্য মাস অ্যাবাউট দ্য পিটফলস, এখানে আসলে পিটফল শব্দটা ব্যবহৃত হয়েছে ড্রব্যাক অর্থে। সো এই যে এক নাম্বার প্রশ্ন যেটা আসে গ্রামার থেকে, গ্রামার পোরশন থেকে, এটা হচ্ছে মূলত কন্টেক্সচুয়াল মিনিং। কন্টেক্সচুয়াল মিনিং এর জন্য আপনাকে যেটা করতে হবে, এই বাক্যের আদলে এই বাক্যে এই শব্দটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, শব্দটা অ্যাকর্ডিং টু কনটেক্সট কি অর্থে ব্যবহৃত হয়েছে, এই ধরনের প্রশ্নগুলো সলভ করতে হয়। এখন আসুন, এই যে ব্যাপারটা, এই 2 নম্বর প্রশ্নটা গ্রামাটিক্যাল, এটা নামে গ্রামার কিন্তু আসলে ভোকাবুলারি। এখানে শুধুমাত্র শব্দের অর্থ জানতে চাওয়া। এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি ইংরেজি পড়তে হবে, এবং আপনার যে রেগুলার নিউজ পেপার পড়া, এই কাজটা আপনাকে করতে হবে। যত বেশি আপনি পত্রিকা পড়বেন, পত্রিকার কলামগুলো আপনি যত বেশি পড়বেন, তত বেশি আপনার মধ্যে এই যে বাক্যের পূর্বাপর অর্থগুলো জানবার ক্যাপাবিলিটি গ্রো করবে। যেমন ধরুন, আজকে বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচ বর্তমানে ঠিক এই মুহূর্তে চলছে। এই জন্য পরে অনেকেই লাইভ খেলা না দেখে, যারা আমার কষ্ট করে কথাগুলো শুনছেন, তারা সত্যি সিরিয়াস পরীক্ষার জন্য। এখন আগামীকালকে এই বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে ডেইলি স্টারে যে প্রতিবেদন বা যে ফিচারটা, যে রিপোর্টটা আসবে, এই রিপোর্টটা পড়বার সময় আপনার কাছে কিন্তু এই যে বাস্তব বা খেলাটার সম্পর্কে, তার প্লেয়ার সম্পর্কে জানেন, চিনেন, ক্রিকেট সম্পর্কে জানেন, শুনেন, বুঝেন, এই ব্যাপারগুলো অনেক কিছু আনকমন, আনইউজুয়াল, আনন্যাচারাল শব্দ যেমন আপনার বাক্য থেকে পড়ে আপনি বুঝবেন, পাশাপাশি কিছু সহজ শব্দ, যে শব্দগুলোকে বাস্তবে আমরা এক অর্থে ব্যবহার করি, কিন্তু ওখানে বাক্যের মধ্যে ভিন্ন অর্থে, অর্থাৎ বাক্যের প্রেক্ষিতে তার কি অর্থ হবে, এই ব্যাপারগুলো জানা। সুতরাং এই পত্রিকা পড়া শুধু মুখস্থ কথা নয়। পত্রিকা পড়ার সময় একটা বিষয় আপনাকে সাপোর্ট দিবে, সেটা হচ্ছে পত্রিকা পড়বার সময় পত্রিকার মধ্যে আপনি 2 ধরনের ইস্যু পান। এক ধরনের ইস্যু হচ্ছে যে ইস্যু সম্পর্কে আপনার পূর্ব কোনো ধারণা নেই। যেমন মনে করুন, একটা ইন্টারন্যাশনাল বড় একটা ফিচার আসলো, ফিচারটা হচ্ছে আফগান ক্রাইসিস নিয়ে। এখন আফগান ক্রাইসিস নিয়ে যে বড় আর্টিকেলটা ডেইলি স্টার পত্রিকায় আসলো, এই আফগান ক্রাইসিস নিয়ে যদি আপনার তার বেসিক সম্পর্কে, ইস্যুস গুলো সম্পর্কে অনেক কিছু জানা নেই, অথবা মনে করেন কোন একটা ফাইন্যান্সিয়াল ইস্যু নিয়ে একটা বড় আর্টিকেল আসলো, এটা পড়বার সময় আপনার কাছে বিষয়ের মধ্যে যে ইনফরমেশন গুলো আছে, অনেক ইনফরমেশন আপনার কাছে অজানা। এই ধরনের কিছু ফিচার, এই ধরনের কিছু রিপোর্ট পত্রিকায় থাকবে। আবার কিছু জিনিস পত্রিকায় থাকে যে ব্যাপারগুলো সম্পর্কে আপনি আগে থেকেই জানেন। যে ব্যাপারগুলো আপনি আগে থেকেই জানেন, ওই বিষয়গুলো আপনি রিপোর্টগুলো প্রথম দিকে পত্রিকা পড়ার যে অভ্যাস, এই অভ্যাস করবার সময়ে যে সকল বিষয় আগে থেকে আপনার কাছে পরিচিত, ওই বিষয়গুলোর উপরে আপনি আগে একটু পড়ুন। কারণ যেটা আগে জানেন, ওই বিষয়টা পত্রিকায় কি লিখবে তাও হয়তো আপনার জানা আছে, তাহলে পরিচিত জানা কথাটি ওরা ইংরেজিতে কিভাবে লিখছে তা দেখতে দেখতে এক সময় আপনার কাছে ওই টাইপের সেন্টেন্সের গাঁথুনিগুলো চলে আসবে। তার মানে হচ্ছে এই 2 নম্বর প্রশ্নটা মূলত ভোকাবুলারি। এখানে কোনো স্যার, কোনো বই, কোনো কিছু না, আপনার কাছে পড়তে হবে ইংলিশ, ইংলিশ অ্যান্ড ইংলিশ, ইংলিশ ডেইলি, অথবা কোনো ম্যাগাজিন, অথবা ইংরেজি কোনো টেক্সট পড়বার সময় যেই শব্দটা একটু মাথার মধ্যে যেন আপনার খেলে, মাথা যেন কাজ করে, এই যে এই শব্দটা স্বাভাবিক অর্থে এরকম ব্যবহার করি, কিন্তু এই বাক্যটার কি অর্থ, এই ব্যাপারগুলো। তাহলে কন্টেক্সচুয়াল মিনিং এর জন্য এই আমরা পত্রিকা পড়বো। আমি প্রথমে প্রাইমারিলি এইটুকু বললাম। তৃতীয় নাম্বার প্রশ্নটা খেয়াল করেন, fill the table by putting words in the empty cells according to their parts of speech। এই ধরনের একটা টেবল আসবে। এই যে টেবল, এই টেবলটা আপনি খেয়াল করে দেখেন, এই যে টেবল, এই টেবলের মধ্যে মনোযোগ দিয়ে খেয়াল করেন, অনেকেই স্ট্রাকচার বা আসলে কোয়েশনের সেন্স না বুঝে অনেকে ভুল করে অন্যভাবে। দেখুন, এখানে এই 3টা জিনিস দেওয়া হয়েছে, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ। নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, এই 3টি পার্ট এভাবে দেওয়া আছে। এটা সরাসরি একটা 40তম বিসিএস প্রশ্ন। এবং বলে রাখি, এই যে আমি এতক্ষণ পর্যন্ত 2 নম্বর প্রশ্ন নিয়ে কথা বললাম, আমি ক্লিয়ারলি আজকে ক্লাস নেওয়ার শুরু করার আগে দেখেছি 35 থেকে
40 পর্যন্ত, 35 থেকে 40 পর্যন্ত সবগুলো পরীক্ষায় এই প্রশ্নটা একইভাবে এসেছে। 2 নম্বর প্রশ্নটা, অর্থাৎ কন্টেক্সচুয়াল মিনিং অফ দ্য ওয়ার্ডস, এই 2 নম্বরটা 35 থেকে 40 সবগুলো পরীক্ষায় একইভাবে এসেছে। 1 নাম্বার গেল। তারপর আসুন এই যে গ্রামারের 1 নাম্বার প্রশ্ন, গ্রামারের দ্বিতীয় প্রশ্ন যেটা, এটাও 35 থেকে 40 পর্যন্ত 35 to 40 বিসিএস, সবগুলো বিসিএস এ সিমিলারলি একই রকম ভাবে এসেছে। এখানে স্টুডেন্টরা যখন এখানে মডেল টেস্ট দেয়, মডেল টেস্টের খাতাগুলো কাটবার সময় আমরা দেখি স্টুডেন্টরা অনেক ধরনের ভুলগুলো করে। দেখুন এই 3 নম্বর প্রশ্নটা অ্যান্সার টু কোয়েশ্চেন নং 3 লিখে আপনি যে কাজটা করবেন, এই যে দেখেন এখানে একটা শূন্যস্থান দেওয়া হয়েছে, একটা শূন্যস্থান আবার আরেকটা ক্রস মানে ওখানে আপনার কিছু করতে হবে না। তাহলে একটা শূন্যস্থান আর একটা ক্রস, একটা শূন্যস্থান আর একটা এখানে একটা ক্রস, এখানে একটা ক্রস ছিল, জাস্ট ফর এক্সাম্পল আমি এখানে ক্রসটা বসিয়ে দিলাম। তাহলে পরে এখানে শূন্যস্থান, অর্থাৎ নাউন ভার্ব অ্যাডজেক্টিভ আমরা বসাবো। এই যে কনজাম্পশনের জন্য এখানে অ্যাডজেক্টিভ আমার দরকার নেই, আমার দরকার ভার্ব। তারপরে এখানে শূন্যস্থান আছে, এখানে নেসেসারি আছে, এই নেসেসারি শব্দের জন্য ভার্ব আমার দরকার নেই, আমার এখানে দরকার নাউন, নেসেসিটি নাউন আমরা বসাবো। তাহলে ইনক্লিনেশন এই শব্দটার নাউন দেয়া আছে, ভার্ব দরকার নেই যেহেতু ক্রস আছে, এখানে অ্যাডজেক্টিভের জায়গায় শুধু অ্যান্সার করব। তার মানে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত এই যে শব্দগুলো দেখেন, এ, তারপরে হচ্ছে বি, তারপরে এখানে এটা সি হবে, তারপরে এটা ডি হবে, এটা ই হবে, লিখতে সিরিয়ালগুলো। তাহলে খেয়াল করুন এই যে অ্যান্সার জাস্ট শেষ, এভাবে আমরা অ্যান্সারগুলো করব। তাহলে পরে এখানে অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে এই ঘর দুইটাই পূরণ করে দেয়, এই ঘর দুইটাই পূরণ করে দিছে, এই ঘর দুইটাই পূরণ করে দিয়ে, দুইটা পূরণ করবেন না। যদি আপনি দুইটা পূরণ করেন তাহলে আপনার অ্যান্সারটা ভুল হয়ে যেতে পারে। অথবা মনে করুন আপনার কাছে চাওয়া হয়েছে এই শব্দটা, আপনি এই শব্দটাও লিখেছেন, এখানে ভুল লেখার কারণে টিচার ভুলটা দেখে নেগেটিভ একটা ইমপ্রেশন সৃষ্টি হতে পারে। ইভেন অবচেতন মনে ওই ভুল দেখে যদি আপনার মার্কসটা টিচার কেটে দেয়। আবারও বলছি, এখানে আপনার কাছে চাওয়া হয়েছে ভার্ব ফর্ম, আপনি এডজেক্টিভটাও বসিয়েছেন, আপনি ভার্বটা কারেক্ট করেছেন, কিন্তু পাশাপাশি এখানে এডজেক্টিভটা দিয়েছেন, ভুল লিখেছেন। এখন এখানে কমা দিয়ে এখানে এভাবে ব্র্যাকেট দিয়ে আপনি তার অ্যাডজেক্টিভ ফর্মটা আপনি লিখে দিলেন, যেটা আপনার ভুল করেছেন, যেটা আপনার কাছে চাওয়া হয় নাই। এখন আপনি কনজিউম ভার্বটা শুদ্ধ লেখার পরেও এই যে এখানে কনজিউমার অ্যাডজেক্টিভটা আপনি ভুল লিখেছেন, অবচেতন মনে যদি টিচার এই ভুলের কারণে মার্কসটা কেটে দেয়, সো প্লিজ ডোন্ট ডু দিস। এখানে আমার রিকোয়েস্ট থাকবে আপনি জাস্ট একটা অ্যান্সার হবে, একটা অ্যান্সার হবে। এখানেও বলে দিচ্ছি 35 থেকে 40 পর্যন্ত সবগুলো আসছে। এটার জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে যে কোনো একটা সাপোর্টিং বই নিয়ে, ইভেন বিসিএস এর জন্য যে রিটেন গাইড আছে, গাইড পড়লেও হয়, অথবা যে কোনো একটা আপনি আগে পড়েছেন এমন কোনো বই, ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচের ব্যাপারগুলো দেখবেন। তারপরে হচ্ছে আপনারা বিসিএস হেল্পলাইন ইউটিউব চ্যানেলে আমি এই যে প্রিফিক্স, সাফিক্স এবং রুট ভাগ করে কিভাবে আপনি নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ গুলোকে বানাবেন, শব্দগুলো বানানোর জন্য চমৎকার একটা ভিডিও আমি দিয়েছি, ওই ভিডিওটা একটু দেখে নেবেন মনোযোগ দিয়ে। যেহেতু আপনি পরীক্ষার্থী, অনেক লম্বা সময় নিজে পরিশ্রম করে যে ব্যাপারটা হবে না, আমি অনেক লম্বা সময়, অনেক দিন, অনেক সপ্তাহ ব্যয় করে যে সামারি রেডি করে আপনাকে দিয়েছি, আপনি জাস্ট ভিডিওটা কয়েকবার মনোযোগ দিয়ে শুনবেন। আমি কিভাবে সাফিক্স গুলোর অর্থ, একই সাফিক্স দিয়ে কখন অ্যাডজেক্টিভ হয়, কখন নাউন হয়, একই সাফিক্স দিয়ে কখন এলওয়াই থাকলে কখন কি হয়, অর্থাৎ এই যে ব্যাপারগুলো দেখিয়েছি, ভিডিওটা একবার দেখে নেবেন। বিসিএস হেল্পলাইন, এটা হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, ভিডিওটা দেখবেন। আবারও বলছি, এই প্রশ্নটা সব পরীক্ষায় এসেছে। এটার জন্য আমরা যেটা করে থাকি, এই ধরনের প্রশ্ন সলভের জন্য আমরা প্রস্তুতি নেওয়ার জন্য আমরা যে বই পুস্তকে আমাদের জন্য এই যে 1000 2000 শব্দের যে তালিকা, এতগুলো শব্দ মুখস্থ করা, এটা একটা কঠিন একটা কাজ। রিটেনের পরীক্ষার্থী হিসেবে আপনার অনেক কাজ আছে, অনেক পড়া রয়েছে। আপনি যে কাজটা করতে পারেন, এই ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখার পরে আপনি সিদ্ধান্ত নেবেন কোন জিনিসগুলো। আমি প্রয়োজনে ওই ভিডিও পার্ট 2, 3 এর মধ্যে আমি নিয়ে আসবো, আমাদের সাথে থাকুন। তাহলে পরে তৃতীয় নাম্বার গেল। এই তৃতীয় নাম্বার সবসময় আসে হিসেবে এটা আপনাকে প্রস্তুতি নিতেই হবে, এই 2 এবং 3। এবার আমরা চলে আসি 4 নাম্বার প্রশ্নটা। 4 নাম্বার যে প্রশ্ন, এই প্রশ্নটার মধ্যে কিন্তু 35 থেকে 40 পর্যন্ত সব পরীক্ষায় সিমিলারিটি ছিল না। এখানে দেখেন এই প্রশ্নটা হচ্ছে 40তম বিসিএস এর প্রশ্ন, এটা 40তম বিসিএস।
40তম বিসিএস এর প্রশ্ন। এই প্রশ্নটাতে আমি দেখতে পাচ্ছেন গিভ অ্যান অ্যান্টোনিম, and to give an antonyms হবে না, antonym for each of the following words and make sentence with antonyms। প্রশ্ন না বুঝে ভুল করেছে বিসিএস রিটেন পরীক্ষা দিয়ে এসে, এমন আমি সাথে সাথে পরীক্ষার হল থেকে বের হওয়া প্রার্থীর সাথে আমার দেখা হয়েছে। ব্যাপারটা কিরকম ছিল? প্রশ্নটা ছিল অ্যান্টোনিম আপনাকে বের করতে হবে এবং বাক্যটা তৈরি করতে হবে অ্যান্টোনিম দিয়ে, নট উইথ দ্য হেডওয়ার্ড। যে শব্দটা দেয়া আছে পভার্টিজ, এই শব্দটা দেয়া আছে, এই যে এই শব্দগুলো, এই যে হেডওয়ার্ড গুলো আছে, হেডওয়ার্ড গুলো দিয়ে নয়, বাক্যটা করতে হবে অ্যান্টোনিম দিয়ে, বাক্যটা করতে হবে অ্যান্টোনিম দিয়ে, বাক্যটা করতে হবে অ্যান্টোনিম দিয়ে, এই শব্দগুলো দিয়ে। এখানে যেহেতু আপনাকে বাক্য রচনা করতে হয়, আমি দেখাচ্ছি একটু পরে আরেকটা প্রশ্ন আছে যেখানে বাক্য রচনা করতে হবে। সেন্টেন্স বিল্ডিং এর ক্ষেত্রে আমরা থাকবে, সেটা হচ্ছে আপনাকে সেন্টেন্স বিল্ড করতে বলা হয়েছে। সেন্টেন্সকে লম্বা লম্বা লিখে সেন্টেন্স বিল্ড করতে বলা হয়েছে বলতে গ্রামাটিক্যাল এরর ছাড়া মিনিংফুল একটা সেন্টেন্স যদি আপনি করতে পারেন, এন্ড দ্যাটস অল, ইউ আর সাপোজ টু হ্যাভ ইউর মার্কস। তাহলে পরে এখন আমরা যেটা করে থাকি যেটা হচ্ছে, আমি ইংরেজি অনেক জানি, আমার লেখা অনেক ভালো, আমি অনেক কঠিন কঠিন শব্দ জানি, এগুলো আপনার দেখানোর দরকার নাই। আপনি জাস্ট বিভাগ দিয়ে সেন্টেন্স গুলো করে দেন, আপনার সেন্টেন্স কারেক্ট, ইউ আর সাপোজ টু হ্যাভ ইউর মার্কস। যে বেশি লম্বা লিখলে আপনার এখানে 1 নাম্বার বাড়িয়ে দিবে, এই ধরনের ধারণা আপনার কেউ দেয় নাই, এই ভুল করা যাবে না। এখন থেকে আমরা প্র্যাকটিস করব কিভাবে সহজে সেন্টেন্স গুলো করে দেওয়া যায়। এবং সেন্টেন্স বিল্ডিং এর ক্ষেত্রে অবশ্যই আপনারা কারো কাছে যদি সেন্টেন্সের যে বেসিক স্ট্রাকচার, বিশেষ করে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের যে স্ট্রাকচার গুলো আছে, আমি বেসিক কিছু ক্লাস নিব রিটেন ক্লাস হিসাবে, এগুলো দেখতে পারেন, অথবা নিজের যে কোনো সাপোর্টিং বই থেকে একবার এখনই দেখে নেবেন, যেন ওই সেন্টেন্সের বেসিক জায়গাগুলো ক্লিয়ার থাকলে আপনার নিয়মিত যে এখন লেখা প্র্যাকটিস করবেন ওগুলোতে কোনো ধরনের সমস্যা না হয়। তাহলে পরে আমি এটা 40-এর একটা প্রশ্ন এবং দেখাচ্ছি। এখানে মনে রাখতে হবে আপনার অ্যান্টোনিম দিয়েই বাক্যটা করতে বলা হয়েছে। এবার দেখুন 38তম বিসিএস এ এই প্রশ্নটা এসেছিল, সিনোনিম লিখতে বলা হয়েছিল, নট দ্য অ্যান্টোনিম। তার মানে এখানে একটা বৈচিত্র্যতা আছে, সচেতন থাকতে হবে। আগে থেকেই এই যে আমাদের আগের 2টা প্রশ্ন আগে থেকেই মাথায় সেট হয়ে আছে, প্রশ্নগুলো এরকম হবে, কিন্তু পরীক্ষার হলে প্রশ্ন এরকম হবে মনে করে আপনি যেন ভুলটা না করেন, সচেতন থাকবেন। তাহলে এখানে সিনোনিম চাওয়া হয়েছে। এবং এই জায়গায় এসে এখানে একটা ভিন্নতা আপনি খেয়াল করেন, এই জায়গায় এসে 35তম বিসিএস, 36তম বিসিএস, 37তম বিসিএস এ এখানে কিন্তু এই যে সিনোনিম বের করো অথবা অ্যান্টোনিম বের করো এবং তাকে দিয়ে সেন্টেন্স বানাও, এই প্রশ্ন আসে নাই। ওখানে এসেছিল কনজাংশন, জয়নিং সেন্টেন্স, রান অন সেন্টেন্সেস, রান অন সেন্টেন্সেস, এটা এসেছিল এই রান অন সেন্টেন্স। সুতরাং আমাদেরকে প্রস্তুতি নেওয়ার সময় এই যে 35, 36 এবং 37-এর প্রশ্ন আসছে, এই জন্য কনজাংশন, ইউজেস অফ সাবঅর্ডিনেট কনজাংশন এন্ড কনজাংশনাল ফ্রেজেস, ইউজেস অফ কনজাংশন এন্ড কনজাংশনাল ফ্রেজেস, এই ব্যাপারগুলোর উপর আইডিয়া নিতে হবে। এই ব্যাপারগুলো এখন যদি আপনার কাছে কোনো রিটেনের বই থাকে তার চেয়েও ভালো আছে, যে কোনো একটা ইন্টারমিডিয়েটের বই যেগুলোতে লিঙ্কার্স নামে একটা চ্যাপ্টার আছে, লিঙ্কার্স, কানেক্টরস নামে যে অধ্যায়টা আছে ইন্টারমিডিয়েটের যে কোনো বই, সেটা চৌধুরী হোসেনের বই হোক, যে কোনো একটা ইভেন পাঞ্জেরি গাইড হোক, যে কোনো একটা সাপোর্টিং বই নিয়ে ওখান থেকে কানেক্টরসের যে চ্যাপ্টারটা ওটা একটু দেখে নিতে হবে। তাহলে আমাদের এই যে 4 নাম্বার নিয়ে এটার প্রস্তুতি থেকে নেবেন। আমি এখানে আগের গুলো প্রস্তুতি নেওয়ার জন্য আমি কোনো ইন্টারমিডিয়েটের বই রেফার করি নাই, ব্যাকগ্রাউন্ডের কোনো বই রেফার করি নাই। যেমন আমি এই 3 নাম্বার পড়ার জন্য আমি বলেছি আপনি আপনার সাপোর্টিং গাইড থেকে পড়লেও হবে, কিন্তু এই জায়গায় এসে আমি বলেছি এখানে গ্রামার থেকে, যে কোনো বেসিক গ্রামার থেকে পড়বেন, কিন্তু এই যে রান অন সেন্টেন্স এটার জন্য আপনি পড়বেন মূলত ইন্টারমিডিয়েটের বই অথবা বিসিএস এর যে কোনো একটা গাইড। আমার একটা ভিডিও পাবেন, ভিডিওটা দেখে নেবেন। এরপরে আমরা 5 নাম্বারে এসে 40তম বিসিএস আমরা আবার দেখতে পাচ্ছি, মেক সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ ইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। এবার খেয়াল করে দেখেন প্রশ্নটার মধ্যে কত মশকারি করা হয়েছে। সেটা হচ্ছে এখানে একবার প্রশ্ন দেয়া হয়েছে, আপনি অ্যান্টোনিম বের করেন, তা থেকে বাক্য বানান। এখানে আবার দেয়া হয়েছে আপনি এই শব্দগুলোর জন্য বাক্য তৈরি করুন। তাহলে শুধু সেন্টেন্স বানাও, সেন্টেন্স বানাও। মনোযোগ দিয়ে খেয়াল করলে আপনি দেখবেন
নাম হচ্ছে তার গ্রামার। দেখেন নাম হচ্ছে গ্রামার, এই যে গ্রামার পার্ট, গ্রামার অ্যান্ড ইউজেস, এটা হচ্ছে পিএসসি সিলেবাসে আমাদেরকে দিয়েছে। পিএসসি সিলেবাসে আমাদেরকে দিয়েছে কি গ্রামার অ্যান্ড ইউজেস, মার্কস হচ্ছে 30। এবার এবার এই প্রশ্নটা এখানে আপনার কাছে জানতে চাওয়া হয়েছে শব্দের, তো এখানে আপনার কাছে জানতে চাওয়া হয়েছে শব্দের শব্দ গঠন, এখানে আপনার কাছে জানতে চাওয়া হয়েছে বাক্য গঠন, এখানে আপনাকে করতে বলা হয়েছে বাক্য গঠন অথবা শব্দ। এখানে এই ধরনের প্রশ্ন কেন দেওয়া হচ্ছে এই নিয়ে অনেকেই সমালোচনা করবেন এবং আপনি মনে করছেন কই গ্রামার তো কিছুই পাইলাম না, গ্রামার তো কিছুই পাইলাম না, এখানে তো শুধু ভোকাবুলারি পাচ্ছি, 3 থেকে শুরু করে আমরা শুধু ভোকাবুলারি পাচ্ছি। কিন্তু এখানে আসল খেলাটা হলো এই যে 4 নম্বর প্রশ্নটা, এখানে আপনাকে বলা হয়েছে অ্যান্টোনিম বের করো এবং বাক্য তৈরি করো। একটা মানুষ যদি গ্রামাটিক্যাল সেন্স ভালো থাকে তাহলে সে শুদ্ধ বাক্য তৈরি করতে পারে। পাশাপাশি আপনার কাছে সেন্স অফ ভোকাবুলারি স্কিল জাজ করা হচ্ছে এবং গ্রামার স্কিল জাজ করা হচ্ছে আপনাকে সেন্টেন্স তৈরি করতে দিয়ে। অন্যভাবে দেখেন এখানে এই শব্দগুলো দিয়ে আপনাকে বাক্য তৈরি করতে বলা হয়েছে, এই শব্দগুলো দিয়ে এই যে বাক্য তৈরি করবেন, দুইটা বিষয় এখানে জাজ করা হচ্ছে, আপনার শব্দগুলোর অর্থ আপনি জানেন, আবার পাশাপাশি আপনি যখন বাক্য তৈরি করবেন বাক্যগুলোর স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে সেন্টেন্স স্ট্রাকচার ঠিক রেখে আপনি বাক্য তৈরি করছেন। তাহলে এখানে গ্রামার আছে, কিন্তু গ্রামারটাকে এমন ভাবে দেওয়া হয়েছে, আমরা যে ছোটবেলা থেকে শিখে আসতাম টেন্স কত প্রকারও কি কি, ভয়েস কত প্রকারও কি কি, এই যে ডেসক্রিপটিভ অ্যান্সার না দিয়ে এখানে ব্যাপারটা দেওয়া হয়েছে ইমপ্লিমেন্টেশন। অনেক স্মার্ট, আপনি একজন সিভিল সার্ভিস বা বিসিএস পরীক্ষা দিচ্ছেন, ফার্স্ট ক্লাস অফিসার হবেন, আপনার মধ্যে এতদিন পরে এসে ভাষার যে গ্রামার গুলো সারা জীবন আমরা শিখছি তার প্রায়োগিক দক্ষতা কতটুকু আসছে তা জাজ করবার জন্য এখানে এভাবে সেন্টেন্স মেকিং দেওয়া হয়েছে। সো এখানে কথা হলো আপনাকে আসলে ভোকাবুলারি বা গ্রামার দেয়া হয় না, এই কথাটা মিথ্যা। এখানে গ্রামার দেয়া হয়েছে কিন্তু গ্রামারের ইমপ্লিমেন্টেশন কতটুকু আপনি পারেন তা জানবার জন্য এভাবে দেয়া হয়েছে। এবার আসেন 35তম বিসিএস এ এই যে 5 নাম্বার যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, 5 নাম্বারের এই জায়গাটাতে কিন্তু 36 থেকে 40 পর্যন্ত সিমিলারিটি ছিল এই ধরনের বাক্য গঠন, কিন্তু 35তম বিসিএস এ এই জায়গাটাতে প্রশ্ন ছিল পাংচুয়েশন মার্কস, অর্থাৎ একটা প্যাসেজ দিয়েছিল ছোট্ট, ওই প্যাসেজের মধ্যে পাংচুয়েশন মার্কস গুলো আপনাকে বসানোর জন্য বলা হয়েছে। তাহলে পাংচুয়েশন মার্কসের এই ব্যাপারটা অবশ্যই একবার দেখে নিতে হবে, কমার ব্যবহারগুলো বিশেষত এবং বিভিন্ন জ্যোতি চিহ্নের ব্যবহারগুলো আমরা শিখে নিব। এগুলো যে কোনো সাপোর্টিং বই থেকে নিতে পারেন, যে কোনো গ্রামার বই থেকে আমরা এটা দেখে নিতে পারি। আর যারা আমাদের শিক্ষার্থী আছেন তারা তো আমার ক্লাস পাবেনই। আচ্ছা, এখন আসুন 6 নাম্বার প্রশ্ন। এখানে আর কোনো ভেরিয়েশন নাই। 6 নাম্বার প্রশ্নে এখানে দেওয়া আছে সামারাইজ দ্য প্যাসেজ ইন ইয়োর ওন ওয়ার্ডস উইদিন 100 ওয়ার্ডস। তাহলে খেয়াল করেন দুইটা কথা, একটা কথা হচ্ছে দেখেন ইন ইয়োর ওন ওয়ার্ডস, ইন ইয়োর ওন ওয়ার্ডস, ইংরেজি যত সোজা লাগে অত সোজা না, ইন ইয়োর ওন ওয়ার্ডস। এখন এই যে কথা, দুইটা বিষয়, একটা হচ্ছে উইদিন 100 ওয়ার্ডস, আরেকটা কথা হলো ইন ইয়োর ওন ওয়ার্ডস, নিজের ভাষায় লিখতে হবে এবং উইদিন 100 ওয়ার্ডস লিখতে হবে। দুইটা ভুল আমরা করি। প্রথম ভুল হচ্ছে এই যে আমাদের জন্য এখানে যে 20 নাম্বার 100টা শব্দ, 100 শব্দ হচ্ছে মূলত এক পেজ লিখে আমাকে কি 20 নাম্বার দিবে? এই ধরনের হীনমন্যতায় আমরা ভুগি। আবার আমরা পেসেজ থেকে জাস্ট কয়েকটা লাইন তুলে দেই। এভাবে আমরা সামারি করা যাবে না। একটা সামারি করাটা মূলত একটা উচ্চতর দক্ষতার বিষয়। এখানে আপনাকে যেভাবে লম্বা 3000 2500 শব্দের পুরো পেসেজের উপরে একবার যে রিডিং পড়েছি তার উপরে একটা মাথায় জিস্ট অর্জন করে নিতে হবে। ওই জিস্ট থেকে পেসেজের দিকে না দেখে এই জিস্টের উপরে কয়েক সেন্টেন্সে কি পয়েন্ট বা মুদ্রা কথাটা উপস্থাপন করার যে স্কিল এটা লাগবে। যদি ওটা পারা না যায়, কিভাবে আপনি সামারিটা করবেন এবং সামারির যে একটা কাঠামো আছে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আবার সামারির আবার কি কাঠামো, এরকম অনেকে প্রশ্ন করে বসবেন। সামারির কাঠামো আছে, একটা সামারিতে কি আপনি শিরোনাম দিবেন কিনা, সামারির মধ্যে আপনি নিজস্ব মতামত দিতে পারবেন কিনা, সামারির মধ্যে উদাহরণ থাকবে কিনা, সামারির মধ্যে আপনি প্যাসেজের বাহ্যিক কোনো নিজস্ব মন্তব্য আসবে কিনা, সামারির মধ্যে লিখবার সময় আপনার লেখার সাবজেক্ট ফার্স্ট পারসন থার্ড পারসন
সেকেন্ড পারসন কোন পারসন হওয়া উচিত, এই ব্যাপারগুলোতে নিয়ে কতগুলো কাঠামো কিন্তু আছে। এই হাউ টু রাইট আ সামারি এই ব্যাপারটা নিয়ে আমি একটা ভিডিও দিব, এবং আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমি প্র্যাকটিক্যালি আমি ক্লাসে এক্সারসাইজ করিয়ে নিব। সুতরাং ডোন্ট ওয়ারি। এবং আজকে যেহেতু সামগ্রিক আমি একটা ডেসক্রিপশন দিচ্ছি, এখানে আমি সামারি নিয়ে আর কথা বলছি না। সামারির জন্য আপনাকে পর্যাপ্ত আগে স্ট্রাকচারটা জানবো, তারপর আমরা সামারি কিভাবে করব তা আমরা দেখব। এবার আসুন, রাইট আ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি। ইংলিশ ডেইলি, এই যে কোয়েশ্চনটা, এই কোয়েশ্চনটা 35 থেকে 40 কোনো পরীক্ষায় কিন্তু কোনো ভেরিয়েশন ছিল না। সব পরীক্ষায় সামারি এবং এই লেটার এই জায়গার মধ্যে সিমিলারিটি ছিল। এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে, মনে রাখবেন একটা লেটার লেখার সময় লেটারের ল্যাঙ্গুয়েজ যেমন ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু লেটারটার স্ট্রাকচারটা। একটা লেটারের এই ডেট কোথায় বসবে, লেটারের মধ্যে কাঠামো কিরকম থাকবে, তারপরে এই লেটারের মধ্যে একটা হেডলাইন থাকে, একটা আলাদা প্যারাগ্রাফ লিখতে হয়, এবং কাকে সম্বোধন করবেন, কোথায় তারিখ দিবেন, এই যে কাঠামো। মনে রাখবেন একটা দুর্বল মাপের লেখা যদি স্ট্রাকচার ঠিক থাকে, লেটারের ক্ষেত্রে দুর্বল মাপের লেখা ইজিলি 50% মার্কস পাবে। এই যে 20 মার্কস 10 মার্কস পাবে জাস্ট ফর মেকিং কারেক্ট হিজ স্ট্রাকচারটা ঠিক থাকার কারণে। কিন্তু যদি কাঠামো ঠিক না থাকে, অনেক ভালো মানের একটা লেখাও অনেক পুয়ার মার্কস ক্যারি করবে। সো এখানে স্ট্রাকচার ইম্পর্টেন্ট। আমি আজকে এগুলো নিয়ে আলাদা আলাদা করে ভিডিও দিতে হবে। আমি এখানে এই জায়গায় যদি স্ট্রাকচার নিয়ে আলোচনা করি, এই জায়গায় অনেক আবদ্ধ হয়ে যাব, যেহেতু আমি শুরু থেকে আলোচনাগুলো টেনে আনবো। তাহলে এখানে দেখেন, হাইলাইটিং দ্য গ্রোসাম অ্যাসপেক্টস অফ চাইল্ড লেবার অ্যান্ড দ্য আর্জেন্সি টু স্টপ ইট। এখন আপনি যদি বিসিএস রিটেন পরীক্ষা দিতে গিয়ে ওই ওখান থেকে পেজেস থেকে কিছু লাইন দিয়ে জাস্ট জোড়া তালে দিয়ে কিছু লেখা লিখে দিলেন, এবং আপনি মনে মনে ভাবছেন আপনি লেটার অনেক ভালো লিখেছেন, এমনটা হলে হবে না। কিভাবে আপনি ওখান থেকে জিস্ট বের করে জিনিসগুলো উপস্থাপন করবেন, আমি সরাসরি প্র্যাকটিক্যালি পেসেজ দিয়ে জিনিসগুলো আমি লিখিয়ে দেখাবো ইনশাল্লাহ। সো এটার জন্য আলাদা করে কোনো বই থেকে প্রিপারেশন নিতে হবে এমন কোনো জায়গা নেই। এখানে বেশি নজর দিতে হবে কাঠামো ঠিক রাখা, এবং এই কিভাবে আপনি পেসেজ থেকে তথ্য চুরি করে কিভাবে উপস্থাপন করবেন, অথবা সেন্টেন্স আনলেও কিভাবে আনবেন তা নিয়ে আমি কথা উপস্থাপন করবো ইনশাল্লাহ। এই গেল 7 নাম্বার নিয়ে কথা। এবার আসুন পার্ট বি। তাহলে পার্ট এ নিয়ে কোনো কোয়েশ্চেন কারো থাকলে আমাকে করেন। আমি ফেসবুকে একটু দেখি আপনাদেরকে কিরকম দেখা যায়। কারো প্রশ্ন থাকলে আপনারা লাইভে জয়েন হতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে এখন এখানে ইংরেজি রিটেনের জন্য কোন বই বেস্ট হবে একজনের প্রশ্ন। ইংরেজিতে 160 পাওয়া কি সম্ভব? অবশ্যই সম্ভব। তারপরে আরেকজনের প্রশ্ন হচ্ছে গুড জব। এইগুলো এই কোনো কোয়েশ্চেন আপনারা কমেন্টে কোয়েশ্চেন করেন। তাহলে আমি পার্ট বি নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে ইভেন কেউ যদি লাইভে জয়েন করতে চান জয়েনও করতে পারবেন, আমি এখানে এদিকে অ্যাপ্রুভ করে নিব। তাহলে এবার আসুন আমি পার্ট বি নিয়ে আলোচনা শুরু করি। পার্ট বি, তাহলে পার্ট বিতে আমাদের রয়েছে 100 মার্কস। এখানে আপনার থাকবে ট্রান্সলেশন একটা ট্রান্সলেশন থাকবে, এটা 25 মার্কসের, আর একটা রিট্রান্সলেশন থাকবে এবং এটাও 25 মার্কসের, এবং আপনাকে লিখতে হবে একটা এসে লিখতে হবে আপনার 50 মার্কসের, এন্ড দ্যাটস দ্য 100 মার্কস। এখন ট্রান্সলেশনের জন্য কি করবেন? ট্রান্সলেশনের জন্য যে কাজটা করবেন, আপনার সবচেয়ে বেশি দরকার ট্রান্সলেশনটা। এই ট্রান্সলেশন যদি আপনি পারেন, আপনি এসে লিখতে পারবেন। ট্রান্সলেশন যদি আপনি পারেন, আপনি লেটার টু দ্য এডিটর্স আপনার কাছে সহজ হবে।
ট্রান্সলেশন যদি আপনি পারেন আপনার কাছে সামারি লেখাটা সহজ হবে। ট্রান্সলেশন যদি আপনি পারেন আপনার প্যাসেজের যে প্রথম 10 নম্বরের জন্য 30 নম্বরের জন্য 10টি প্রশ্ন অ্যান্সার করতে আপনার কাছে ইজি হবে। তাহলে ট্রান্সলেশন আমরা কিভাবে আয়ত্তে আনবো, এটা হচ্ছে একেবারে 20 টাকার প্রশ্ন। ট্রান্সলেশনের জন্য প্রথম যে কাজটা করব আমরা সেটা হচ্ছে আগে আমরা বেশি বেশি পড়ব। আমরা যেটা করি পত্রিকার সম্পাদকীয় অনুবাদ করার চেষ্টা করি, আমরা যে কোনো একটা বিষয় নিয়ে অনুবাদ শুরু করে দেই। আমি যত অনুবাদের জন্য আমরা বিভিন্ন কৌশল দেখি, অনুবাদের জন্য আমরা বিভিন্ন বই পুস্তক কিনি। বই পুস্তক কিনে কি ট্রান্সলেশন হয়? ট্রান্সলেশন হচ্ছে একটা ভাষা নিজের ভাষাকে ইংরেজি ভাষায় এক্সপ্রেস করা। এই এক্সপ্রেশনটা ক্লিয়ারলি দেওয়ার জন্য আপনার কাছে যে ব্যাপারটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাকে গুড রিডার হওয়া। বেশি বেশি আপনাকে পড়তে হবে। তাহলে ইংলিশ ডেইলিগুলো আপনি খুব রেগুলার পড়বো আমরা। আগে পড়তে পড়তে ওই যে প্রথম দিকে আমি আজকে বলেছি, আমরা প্রথমে আমাদের নোন ইস্যুসগুলো নিয়ে আমরা বেশি বেশি ইংরেজি পড়বো, তারপরে আমরা আননোন ইস্যুগুলো পড়বো। তার এই যে পড়তে পড়তে ট্রান্সলেশনের স্কিলগুলো আপনার ডেভেলপ হবে। এখন প্রতিদিন ট্রান্সলেশন সরাসরি জায়গায় যাওয়ার আগে আগে যে কাজগুলো, অনেকে অনেক কথা বলবে, অনেকে গ্রামার ঠিক থাকতে হবে, আগে ভোকাবুলারি স্টক বাড়াতে হবে, এগুলো গতানুগতিক ট্রেডিশনাল কথা। আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি জাস্ট লেখা শুরু করে দেন। আপনি কোনো একটা প্যাসেজ বাংলা থেকে দেখে দেখে ওটাকে ইংরেজি করা, এই কাজটা করার আগে নিজের চিন্তাগুলোকে ট্রান্সলেশন করা শুরু করেন। একটা খাতা রাখুন এবং এই খাতায় প্রতিদিনের যে আপনি যা ভাবেন আপনার ভাবনাগুলো আপনি ইংরেজিতে লেখার চেষ্টা করুন। লিখতে 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 একটা সময়ে খুব দ্রুত, যদি আপনার মধ্যে কনসিস্টেন্সি থাকে, আজকেও লিখেছেন কালকেও লিখেছেন, উইদিন আ উইক আপনার মধ্যে লেখার মধ্যে একটা গতি আসবে এবং একটা কাজ এখানে করা যায়। বন্ধু বান্ধবের মধ্যে যারা ইংরেজি ভালো পারে তাকে দেখাতে পারেন, নিজের লেখাটা নিজে পরবর্তীতে 2বার 3বার পড়তে পারেন। তারপর হচ্ছে এই দ্বিতীয়বার তৃতীয়বার পড়ার সময় কিছু এরর বের হবে, ওই এররগুলো কারেক্ট করে নেওয়া। পাশাপাশি কিছু প্যাসেজের ট্রান্সলেশনের কাজও করব। এবং দিস ইজ হেল্প অ্যান্ড ইউটিউব চ্যানেলে আমি ট্রান্সলেশন 1, 2, 3 এই 3টা পর্ব দিয়েছি। আমি এখানে 10টা পর্ব দিব ধাপে ধাপে। এখন রিটেনের সিজন আসছে, এখন আমি পরের পর্বগুলো ইনশাল্লাহ শেয়ার করব আপনারা হেল্পলাইন পেজে এবং ইউটিউব চ্যানেলে চুপ রাখবেন। এখন আসুন রিট্রান্সলেশন, এটা জাস্ট ট্রান্সলেশন করলে রিট্রান্সলেশন আপনার জন্য খুব সহজ। এবং এই যে এই বাংলা থেকে ইংরেজি রূপান্তর, এটা বাংলাতেও 15 নম্বরের থাকবে, এটা খুব ইজি। আর এসের জন্য কি করবেন, আমি আজকের ক্লাসে অনেক লম্বা কথা এসে নিয়ে বলবো না, কারণ আজকে আমরা পরের জায়গায় চলে যাব প্যাসেজ নিয়ে কথা বলতে। তাহলে এই যে এসে নিয়ে আমি একটা পর্ব দিয়েছি, অর্থাৎ একটা এসে লিখবার জন্য ইংরেজি এসে যারা খুব দুর্বল আছি আমরা যেমন ইংরেজি এসের ওই নিয়ম মেনে চললে খুব কনস্ট্রাকটিভ এবং স্ট্যান্ডার্ড ইংরেজি লেখার যে স্কিল, এটা আপনার থাকুক না থাকুক, আপনার এসে লেখার এই স্ট্রাকচারটা যদি আপনি ফলো করেন, খুব সুন্দর একটা এসে আপনি লিখে নিতে পারবেন। জাস্ট ইন্ট্রোডাকশন পর্বটা আমরা শেয়ার করে দিয়েছি, পরের পর্বগুলো আমি ধাপে ধাপে আনবো। আমি 2-1 দিনের মধ্যেই বডি এবং কনক্লুশনের এই 2টা পর্ব ইনশাল্লাহ শেয়ার করব। পাশাপাশি আমাদের যারা স্টুডেন্ট আছেন তারা সরাসরি ক্লাস তো পাচ্ছেন, আমি একেবারে ক্লাস নেওয়ার সুযোগ আসলেই পরে ফিজিক্যালি ক্লাসগুলো নিব। বিশেষ করে এসের ক্লাস অনলাইনে যেভাবে ইফেক্টিভ হবে তার চেয়ে 1000 গুণ বেশি ইফেক্টিভ হবে যদি ফিজিক্যালি এসে রাইটিং স্ট্র্যাটেজিটা দেখানো যায়, কারণ এটা এক প্রকার ওয়ার্কশপের মতো, ফেস টু ফেস জিনিসগুলো বোঝানোর বিষয় আছে। তো এসের জন্য গতানুগতিক কয়েকটা কথা বলে রাখি। এসের মধ্যে অবশ্যই আপনার ইন্ট্রোডাক্টরি সাইডটা খুব স্ট্রং থাকতে হবে, কারণ আপনার ইন্ট্রোডাকশন খারাপ হলে এসের বডি অফ দ্য এসে এক্সামিনার পড়বে না। আবার কনক্লুশনের দিকেও নজর রাখতে হবে, কারণ ইনি পুরা রচনা ভালো লিখেছেন, কনক্লুশন খারাপ হলে কনক্লুশনের দিকে একটা চুপ দিয়ে ইনি মার্কিং এর জায়গায় কলমটা বসাবেন। কনক্লুশন খুব যদি খারাপ হয় তাহলে পরে আপনার মার্কিংটা ডিমার্কিং হয়ে যেতে পারে। সো ইন্ট্রোডাকশন, কনক্লুশন এগুলো ঠিক রাখতে হবে। এবং একটা এসে লিখবার সময় আপনার ইংরেজিতে যত বেশি ইনফরমেশন, কোটেশন, রেফারেন্স ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট শুদ্ধ গ্রামাটিক্যাল সেন্টেন্সগুলো থাকা, গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্সগুলোর গাঁথুনি, এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। যদি আমার ওই ভিডিওগুলো দেখেন কিভাবে কোন কোন জায়গাগুলোতে ভুল হয়, এরর্স ইন এসে, এই জিনিসগুলো আমি দেখিয়ে দিয়েছি,
এগুলো ইনশাল্লাহ আপনি ইজি করে নিতে পারবেন। আমি রিকোয়েস্ট রাখবো প্রথম দিকেই আপনি স্ট্রাকচারগুলো দেখে নেবেন, যেন আগে থেকেই কোচিং এর মডেল টেস্টগুলো দেওয়ার সময় অথবা বাসায় প্র্যাকটিস করবার সময় আগে থেকেই অনুশীলনগুলো করে নিতে পারেন, যেন আমার ভিডিওর কথাগুলো লাস্ট মুহূর্তে শুনে পরীক্ষার হলে প্রথমবারের মতো ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে বিভিন্ন বাধা বিপত্তির শিকার হতে না হয়। তাহলে এখানে একটা এসে লিখতে গিয়ে কি কি বলেছি, এখানে আপনাকে বেশি দরকার হচ্ছে সেন্টেন্সের অ্যাকিউরেসি, তারপরে আসবে ইনফরমেশন এবং এখানে মাথায় রাখতে হবে আপনার ইন্ট্রোডাকশনটা অনেক বেশি ভালো হওয়া, তারপরে এই যে বডির মধ্যে ইনফরমেশনের দিকে নজর রাখবেন, তারপরে আমাদের এই যে কনক্লুশন আছে কনক্লুশনটা যেন ক্লিয়ার হয়। তাহলে একটা এসের জন্য এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে, তাহলে পরে একটা কনস্ট্রাকটিভ এসে আপনি লিখতে পারবেন। আচ্ছা, তাহলে এখন আমি আমার পরের ধাপের কোশ্চেনে যাচ্ছি, আলোচনায় যাচ্ছি। আমি পুরো 200 নম্বরের একটা ভিউ আমি দেখালাম এবং কোশ্চেনের যে বৈচিত্র্যতা এগুলো আপনারা দেখেছেন। তাহলে পার্ট বি নিয়ে আলোচনা হচ্ছিল। পার্ট বি তে ট্রান্সলেশন কিভাবে করবেন, আগে পড়েন তারপরে ট্রান্সলেশন এবং ডেইলি প্র্যাকটিস করেন। এরপরে নিজে প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই। আপনি যদি এখন ট্রান্সলেশনের বই কিনে ট্রান্সলেশনের উপায় শিখে তারপরে ট্রান্সলেশন করতে যান, সেটা হচ্ছে ছোটবেলায় ইন্টারমিডিয়েটে আমরা যে পেসিস পড়েছিলাম, একজন হাউ টু রাইট আ বাইসাইকেল বই কিনেছে আর একজন সাইকেল নিয়ে নেমে পড়েছে, এই দুজনের কথা আপনার মনে আছে, ওই জায়গায় যেন আপনি ফিরে যান। ব্যাপারটা হলো আপনি যদি ট্রান্সলেশনের নিয়ম শিখতে শিখতে যদি আপনার পরীক্ষা চলে আসে, তাহলে আপনি ট্রান্সলেশন করবেনটা কখন? সো কোনো ধরনের কেয়ার করবার দরকার নাই। আপনি গ্রামারের মুখস্থ করে তারপরে ট্রান্সলেশনে আসবেন, অনেকগুলো শব্দ শিখে তারপরে ট্রান্সলেশন শুরু করবেন, গ্রামাটিক্যাল স্ট্রাকচার শিখে তারপরে ট্রান্সলেশনে আসবেন। ফরগেট এভরিথিং, আপনি জাস্ট স্টার্ট রাইটিং, রাইট এন্ড রাইট। আপনি লিখতে থাকুন, আপনার লেখা হয়ে যাবে। কসম করে বলছি, 1 মাস যদি আপনি নিয়মিত ইংরেজি লিখেন, আপনার নিজের লেখার স্ট্যান্ডার্ড অনেক উপরে যাবে। এবং পাশাপাশি আমাদের সাথে থাকুন, এই আপনার গতানুগতিক সেন্টেন্স গুলোকে কিভাবে অ্যাট্রাকটিভ এন্ড স্ট্যান্ডার্ড জায়গায় নিয়ে যাওয়া যায়, তার জন্য আমাদের কাছে স্ট্র্যাটেজি আছে। যেমন স্ট্র্যাটেজি হচ্ছে আমরা একটা সেন্টেন্স ব্যবহার করার সময় সাধারণ একটা সিম্পল সেন্টেন্সের আগে অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলোর ব্যবহার। যেমন একটা সেন্টেন্স গতানুগতিক একটা সেন্টেন্সকে কিভাবে এই কোঅর্ডিনেট কনজাংশন গুলো বসিয়ে কম্পাউন্ড বা সাবঅর্ডিনেট কনজাংশন বসিয়ে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যাবেন, এর জন্য কথা। তারপরে হচ্ছে একটা লাইন বা দুইটা লাইন বা একটা প্যারার সাথে আরেকটা প্যারার এই যে কানেকশন গুলোর মধ্যে কানেক্টরস গুলোর ব্যবহার, এই অর্থাৎ ডেকোরেটিভ খুব অল্প কিছু পয়েন্ট যখন আমরা দেখিয়ে দেব, আপনার অর্ডিনারি সেন্টেন্স গুলো এক্সট্রা অর্ডিনারি সেন্টেন্সে রূপান্তরিত হবে। সো ডোন্ট ওয়ারি, স্টার্ট রাইটিং। ডোন্ট ওয়ারি, স্টার্ট জাস্ট রাইটিং। আবারও বলছি, নিয়ম শিখার দরকার নাই, ভোকাবুলারি শিখার দরকার নাই, আপনি লিখতে লিখতে ভোকাবুলারি শিখুন। জাস্ট ফর এক্সাম্পল, মনে করুন আজকে সারা দিনে আপনি যা করেছেন তা আপনি লিখতে বসেছেন। তা যখন আপনি লিখতে বসেছেন, তাহলে আপনি আজকে সকালবেলা বাসা থেকে লকডাউনে সকালে পেঁয়াজ কেনার জন্য দোকানে গিয়েছিলেন, লকডাউন সব দোকান বন্ধ, পেঁয়াজের জন্য বাজারে গেছেন, বাজারে মানুষের সাথে দেখা হয়েছে, তার সাথে দেখা হয়েছে সে এরকম ছিল, পুলিশ একজনকে ধরে পিটাচ্ছে, একজন ট্যাক্সিওয়ালা এই কাজ করছে। এই যে দৈনন্দিন রেগুলার অ্যাক্টিভিটিস গুলো আপনি লেখা শুরু করুন, তাহলে পেঁয়াজ ইংরেজি কি হবে, মারামারি দিছে কথাটা কি আসবে, যখন আপনি ফেস করবেন এই শব্দটার ইংরেজি কি, এইভাবে আপনি জাস্ট 1 সপ্তাহ ট্রাই করেন, আপনার ইংরেজি আপনি স্পন্টেনিয়াসলি একটা রাইটারে পরিণত হবেন। এগুলো হচ্ছে মূল কাজ। এই ট্রান্সলেশনের জন্য আমি আরেকবার রিমাইন্ড করিয়ে দিলাম এই ব্যাপারগুলো। এসের জন্য আমি বলেছি, আমি ইনশাআল্লাহ ক্লু দিব। নিয়ম, এসে বলতে অনেকেই বাজারে খুব গতানুগতিক একটা কথাটা একেবারে সংস্থা কথায় রূপান্তরিত হয়েছে। কথাটা হচ্ছে একটা এসে লিখতে গেলে এসের মধ্যে টেবল দিতে হবে, এসের মধ্যে গ্রাফ দিতে হবে, এসের মধ্যে চার্ট দিতে হবে, তখন আপনার এসের মধ্যে মার্কস বেশি আসবে। এই কথাটা এটা একটা কম দরকারি কথা। আসল কথা হলো আপনার সেন্টেন্সের গাঁথুনি ঠিক থাকতে হবে। এখন প্রথম কথাটা ভুলে যাই, দ্বিতীয় সেকেন্ডারি কথাটা আমরা মনে করি। এখন কথা হলো, আগে আপনি গাড়ি কিনুন, তারপরে গাড়িতে আপনি রং লাগাবেন। এখন আমরা রঙের কথা চিন্তা করি, গাড়ি কোথায় জানি না। ব্যাপারটা এরকম হয়ে গেল না? আপনি যদি টেবল কখন দিবেন, আপনি চার্ট কোথায় দিবেন, আপনি রেফারেন্স কিভাবে দিবেন, রেফারেন্স নিয়ে মরে যাচ্ছেন, কিন্তু সেন্টেন্সের গাঁথুনি ঠিক নেই। তাহলে ব্যাপারটা এরকম হয়ে গেল না? ওই যে গাড়ি কেনার আগে গাড়ির রং নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। আগে গাড়ি কিনেন, তারপরে আপনি রং লাগাবেন। অর্থাৎ আগে মেক দ্য সেন্টেন্সেস কারেক্ট, অর্থাৎ সুন্দর লেখার চেষ্টা করেন। এই হচ্ছে কথা, শুদ্ধ লেখার চেষ্টা করবো আমরা এসে নিয়ে। এবার আমরা
পরের ধাপে যাব, প্যাসেজ সলভিং স্ট্র্যাটেজি। চমৎকার আলোচনা ইনশাআল্লাহ আসবে। এই যে আমরা এখন আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে পরীক্ষায় যে প্যাসেজ আসবে এই প্যাসেজকে আপনি কিভাবে সমাধান করবেন তা নিয়ে আমি আলোচনা শুরু করছি। আমাদের এই পর্বে আমি কোনো কোশ্চেন থাকলে আমি কোশ্চেন নিয়ে একটু কমেন্ট বক্স দেখে আসি। আর কোনো তেমন কমেন্ট পাচ্ছি না। ইংরেজি কোর্স করা যাবে না, ইংরেজি কোর্স আলাদা করে করানোর সুযোগ আমার কাছে নেই। আমি রিটেনের জন্য কোন বই বেস্ট হবে, রিটেনের জন্য কোন বই বেস্ট হবে, রিটেনের জন্য বইয়ের কি দরকার। রিটেনের জন্য আপনার কাছে সাপোর্টিং একটা ইংলিশ গাইড তো থাকবে, অ্যাসিউরেন্স গাইড নেন, অথবা আর অন্য কোনো ভালো গাইড থাকলে, অন্য কোনো ছোট কারো বই থাকলে বই নিতে পারেন। অর্থাৎ এমন বই নেবেন যে বইতে 35 থেকে 40 পর্যন্ত প্রিভিয়াস প্রশ্নগুলো আছে। অনেকে ফেসবুকে ইভেন পত্রিকায়, আমি দেখেছি পত্রিকায় একজন সাবেক ক্যাডার উনি পরামর্শ দিয়েছেন ইংরেজি নিয়ে কিভাবে রিটেনে ভালো করবে। ওখানে লেখা আছে দশম থেকে শুরু করে প্রশ্নগুলো পড়ার জন্য। মিথ্যা কথা। দশম থেকে শুরু করে 34 পর্যন্ত বিসিএস রিটেনের যে প্যাটার্ন, ওই প্রশ্নগুলো পড়ে আপনি টাইম ওয়েস্ট করেন না। দশম থেকে 34 পর্যন্ত যে গ্রামারের প্রশ্নগুলো আসছে ওই গ্রামার গুলি মারেন, এগুলো কিচ্ছু আসবে না। আপনার আসবে লিখতে পারা। এখানে সব কথা আপনি দেখেন আজকের যে আলোচনার মধ্যে কোয়েশ্চেন 1 থেকে শেষ পর্যন্ত সবকিছুর মধ্যে ইমপ্লিমেন্টেশন আছে। এখানে গ্রামারটা স্ট্রাকচার কি বলে তা নিয়ে কোনো কথা নেই। স্ট্রাকচার কি, স্ট্রাকচারটার যে ছোট ছোট প্রশ্ন এগুলো আমরা প্রিলিমিনারিতে শেষ করে আসছি। এখন আমি রিটেন পরীক্ষা দিব, একজন রিটেন পরীক্ষার্থী হিসেবে আপনার কাছে শুধু চাই গ্রামারটাকে আপনি ব্যবহার করতে জানছেন কিনা। তাহলে ইমপ্লিমেন্টেশনের জন্য যেটা দরকার, এখন আসছে ইমপ্লিমেন্টেশনের টাইম। রিটেন পরীক্ষার্থী মানে গ্রামারটাকে ব্যবহার করে শুদ্ধ বাক্য লেখার দক্ষতা আছে কিনা সেটা যাচ করা হয়। অনেকে ভয় পায়, ভয়ের কিছু নাই, আপনি স্টার্ট রাইটিং, জাস্ট রাইটিং। আর মনে রাখবেন, গুড রাইটার্স আর অলওয়েজ গুড রিডার্স। অবশ্যই ভালো লেখক হতে হলে ভালো পাঠক হতে হবে। এই কথা আমি গত লাইভেও বলেছি, আজকেও মনে করিয়ে দিচ্ছি। আগে পড়ুন সেই ইংরেজি যে কোনো একটা লেখা। আচ্ছা, তারপরে এখন আমি পরের ধাপে যাচ্ছি, হাউ টু সলভ আ প্যাসেজ ইফেক্টিভলি। একটা প্যাসেজ, আচ্ছা এই যে প্যাসেজটা আমরা দেখতে পাচ্ছি, মনে করুন আমি একটা প্যাসেজ আপনার কাছে এই বক্সটা, এটা একটা প্যাসেজ, এটা একটা প্যাসেজ। আচ্ছা, তাহলে এই যে বক্স, এই প্যাসেজটাতে, এই প্যাসেজের আওতায় আপনার কাছে এক নাম্বার যে প্রশ্নটা থাকে, এই প্রশ্নটার আদলে 10টা প্রশ্ন থাকবে। 10টা প্রশ্ন, কোয়েশ্চেন 1, 2 অথবা এ বি সি ডি দিয়ে 10টা প্রশ্ন থাকে। যেমন দেখেন এই যে প্রশ্নগুলো, এগুলো হচ্ছে প্যাসেজের আওতায় যে প্রশ্নগুলো থাকে। যেমন দেখেন, গিভ আ সুটেবল টাইটেল টু দ্য প্যাসেজ, সাজেস্ট আ সুটেবল টাইটেল অফ দ্য প্যাসেজ, গিভ আ সুটেবল টাইটেল অফ দ্য প্যাসেজ, গিভ আ টাইটেল অফ দ্য প্যাসেজ, হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, গিভ আ টাইটেল অফ দিস নিউজ আইটেম। 35 থেকে 40 পর্যন্ত অনেকগুলো প্রশ্ন, আমি সিমিলার অনেকগুলো প্রশ্ন এক জায়গায় এনেছি। এই যে প্রশ্নগুলো থাকবে, যেমন আরো প্রশ্ন দেখেন, হোয়াট ইজ দ্য প্রজেক্ট দ্যাট একনেক উইল কনসিডার। এটা আরো কতগুলো প্রশ্ন থাকতে পারেন, হোয়াট নলেজ হ্যাভ ইউ হ্যাড ফ্রম দিস প্যাসেজ। 37 প্রশ্ন। এই যে প্যাসেজের আওতায় এক নম্বরের যে থিমেটিক কোয়েশ্চেন গুলো থাকে, এই থিমেটিক কোয়েশ্চেন গুলো এই 9 ধরনের হতে পারে, 8 ধরনের। অর্থাৎ এই 8 ধরনের প্রশ্ন, এক নাম্বার প্রশ্নটা হবে ব্যাপারটা এরকম না। এই 8 প্রকারের প্রশ্ন একটা কম্প্রিহেনশন থেকে থিমেটিক প্রশ্ন হিসাবে করা যায়। প্রথম কথা গেল। এখন আমরা দেখব, আমি এখানে আপনাকে দেখাবো এই 8 ধরনের প্রশ্ন। একটা হচ্ছে মেইন এরিয়া কোয়েশ্চেন, দ্বিতীয় হচ্ছে ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, ইনফারেন্স কোয়েশ্চেন, টোন কোয়েশ্চেন, রেফারেন্স কোয়েশ্চেন, নেগেটিভ কোয়েশ্চেন, ভোকাবুলারি কোয়েশ্চেন এন্ড স্ক্যানিং কোয়েশ্চেন। এই 8 জাতের প্রশ্ন একটা প্যাসেজের আওতায় থাকতে পারে। আবারও বলে দিচ্ছি, 8 জাতের প্রশ্নই একটা প্যাসেজের আওতায় এক বছরে আসবে এমন কোনো কথা নেই। সবগুলো প্রশ্ন ইনফারেন্স হতে পারে, সবগুলো প্রশ্ন রেফারেন্স হতে পারে, সবগুলো প্রশ্ন ফ্যাকচুয়াল হতে পারে, সবগুলো প্রশ্ন মেইন আইডিয়া হতে পারে না। অর্থাৎ এই যে 8টা প্রকার, এগুলো হচ্ছে থিমেটিক কোয়েশ্চেনের ধরন। এখন আমি আপনাকে দেখাচ্ছি এই থিমেটিক কোয়েশ্চেনগুলো, এই যে 8টা ধরন আছে,
এই 8 ধরনের থিমেটিক কোশ্চেনগুলোকে আপনি কিভাবে সলভ করবেন। আমি এখানে কয়েকটা কথা বলবো। এই একটা হচ্ছে কিভাবে আপনি চিনবেন, কিভাবে আপনি কোয়েশ্চনটাকে আইডেন্টিফাই করবেন, প্রথম কথা। অর্থাৎ আইডেন্টিফিকেশনের, অর্থাৎ বলবো কিভাবে আপনি চিনবেন এই কোয়েশ্চেনটা কি ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, নাকি এই কোয়েশ্চেনটা ইনফারেন্স কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা নেগেটিভ কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা স্ক্যানিং কোয়েশ্চেন, কি কোয়েশ্চেন সেটা কিভাবে চিনবেন তা নিয়ে আমি কথা বলবো। তারপরে আমি তার পরিচয় দিব। একটা হচ্ছে আইডেন্টিফিকেশনের কৌশল, আরেকটা হচ্ছে তার প্রশ্নটার সংজ্ঞা, প্রশ্নটাকে আমি ডিফাইন করব, আরেকটা হচ্ছে আপনি কিভাবে সমাধান করবেন। তাহলে আমি প্রতিটা পয়েন্ট নিয়ে 3টি করে পয়েন্ট বলবো, প্রতিটা পয়েন্ট নিয়ে 3টি করে পয়েন্ট বলবো। একটা হচ্ছে কিভাবে চিনবেন, আরেকটা হচ্ছে এই প্রশ্নটা আসলে কি, আরেকটা হচ্ছে আপনি তাকে কিভাবে সমাধান করবেন। প্রথমে আসি মেইন আইডিয়া কোয়েশ্চেন। মেইন আইডিয়া কোয়েশ্চেন, আচ্ছা, প্রথমে মেইন আইডিয়া কোয়েশ্চেনটা হচ্ছে মূলত এখানে যদি প্যাসেজের মধ্যে আপনার কাছে কোনো একটা শিরোনাম চাই, শিরোনাম, তাহলে বুঝবেন এটা একটা মেইন এরিয়া কোয়েশ্চেন। যদি শিরোনাম চাই তাহলে মেইন এরিয়া কোয়েশ্চেনের পরিচয় হচ্ছে এটা একটা হেডলাইন, এটা একটা শিরোনাম। দ্বিতীয়ত হচ্ছে কিভাবে আপনি চিনবেন এটা মেইন এরিয়া কোয়েশ্চেন। যখন আপনি দেখবেন প্যাসেজের আওতায় যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর মধ্যে এই যে টাইটেল, তারপরে হেডলাইন, তারপরে সাবজেক্ট, তারপরে টপিকস, তারপরে হচ্ছে মেইন আইডিয়া, এই যে কথা টাইটেল, হেডলাইন, সাবজেক্ট, টপিকস, মেইন আইডিয়া, এখান থেকে কোনো শব্দ যদি আপনার প্রশ্নের মধ্যে থাকে বুঝবেন এই প্রশ্নটা একটা মেইন আইডিয়া কোয়েশ্চেন। তাহলে প্রথমত তার পরিচয় দিলাম। পরিচয়টা হচ্ছে এই পরিচয়টা হচ্ছে এটা একটা শিরোনাম চাইবে, আর এটাতে শিরোনাম চাচ্ছে এই প্রশ্নটা, তাহলে বুঝবো এটা এই শব্দগুলো দিয়ে। এবার আমি আপনাকে বলবো কিভাবে আপনি এই ধরনের প্রশ্নের অ্যান্সার করবেন। আমি একটু এই ধরনের প্রশ্ন পরীক্ষা কিভাবে আসছে তা একটু দেখাতে চাই। দেখেন 40 থেকে 35 পর্যন্ত প্রতিটা পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। আপনি খেয়াল করেন এই যে প্রশ্নগুলো আমি একটু বড় করে দেখাই, দেখেন 40তম বিশেষ আসছে কি, গিভ আ সুটেবল টাইটেল, তারপর আসছে সাজেস্ট আ সুটেবল টাইটেল, তারপর আসছে গিভ আ সুটেবল টাইটেল, এই আবারও আসছে হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, আমি এটা নিয়ে কথা একটু পরে বলছি। আবার আসছে টাইটেল, আবারও আসছে টাইটেল, টাইটেল আন্ডারলাইন করে দিলাম এবং এগুলাকে কালার করে দেখালাম। দেখেন 35 থেকে 40 পর্যন্ত সবগুলো পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে, মেইন এরিয়া কোয়েশ্চেনটা। তার মানে 41তম বিসিএসেও মেইন এরিয়া কোয়েশ্চেন আসবে। তাহলে মেইন এরিয়া কোয়েশ্চেন হচ্ছে কি, শিরোনাম চাইবে। আর মেইন এরিয়া কোয়েশ্চেনকে কিভাবে চিনবেন, এই যে টাইটেল থাকবে, এই সবগুলোতেই অলমোস্ট টাইটেল শব্দটা ছিল, অথবা থাকতে পারে হেডলাইন, অথবা থাকতে পারে সাবজেক্ট, থাকতে পারে টপিকস, থাকতে পারে মেইন আইডিয়া। এখান থেকে কোনো শব্দ থাকলে বুঝবেন এটা একটা মেইন এরিয়া কোয়েশ্চেন। এবার আমি আপনাকে দেখাচ্ছি হাউ টু সলভ ইট, কিভাবে আপনি মেইন এরিয়া কোয়েশ্চেনের সলভ করবেন। মেইন এরিয়া কোয়েশ্চেন সলভ করার জন্য আপনার কাছে যে ব্যাপারটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেইন আইডিয়ার যে ব্যাপার, এখানে আপনাকে যে প্যাসেজটা দেয়া হয়েছে, এই প্যাসেজটাকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিডিং পড়েছেন। এখন রিডিং পড়ার পরে অবশ্যই আপনার কাছে এই প্যাসেজটা কি নিয়ে আলোচনা করা হয়েছে এই ব্যাপারটা আপনার কাছে অবশ্যই মোটামুটি একটা ধারণা এসেছে। 2500 শব্দের একটা প্যাসেজ একজন বিসিএস প্রার্থী রিডিং পড়বেন, রিডিং পড়বার পরে আপনার কাছে আনডাউটেডলি একটা ক্লিয়ার ধারণা আসছে এই প্যাসেজটা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে, এই প্যাসেজটা ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়ে, এই প্যাসেজটা ক্লাইমেট চেঞ্জ নিয়ে, এই প্যাসেজটা করোনা প্যান্ডেমিক নিয়ে। কোন বিষয়ে এই প্যাসেজটা আলোচনা করা হয়েছে এই ব্যাপারটা আপনার মাথায় নিশ্চয়ই ঢুকবে, কমপক্ষে এইটুকু। এখন মেইন এরিয়া কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে,
প্রথম কাজ হলো প্যাসেজ কি আপনি পড়বেন? কোটি টাকার প্রশ্ন। প্যাসেজের মধ্যে একটা প্যাসেজ দুই ধরনের করে একজন রাইটার লিখে থাকেন। একজন রাইটার যে বিষয়ে প্যাসেজটা লিখেছেন, এই প্যাসেজের মধ্যে তিনি তার কথাটিকে এক্সপ্লিসিট বা এক্সপ্লিসিটলি বা ডাইরেক্টলি কথাটা বলতে পারেন, অথবা তার বিষয়বস্তুকে তিনি ইমপ্লাইড রাখতে পারেন। বিষয়বস্তুকে সরাসরি না বলে তিনি ঘুরিয়ে কথার ভেতরে কথা ছলে বলবেন। যেমন দেখুন, প্রথম আলোর আনিসুল হকের কতগুলা ছোট ছোট রম্য গদ্য লিখেন। যেমন ইনি দেখা যাচ্ছে কি পুরা একটা পুরা গল্পটা লিখেছে তাজিকিস্তানের একটা গ্রামের একটা ঘটনা। একজন পাঠক পড়তে পড়তে তাজিকিস্তানের গ্রামের ঘটনার মধ্যে ঢুকে গেছে। পড়তে 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 ঘটনাটা পড়া যখন শেষ হলো, তখন তিনি বুঝতে পারছে এখানে ঢাকার কেরানীগঞ্জের একটা ঘটনার দিকে ইঙ্গিত করেছে। এতক্ষণ যা বলছে তা শুধুমাত্র ইঙ্গিত বহ কথা। তাহলে পরে পুরা প্যাসেজে যা আছে তা কিন্তু তিনি কেরানীগঞ্জ শব্দটাই বলেনি। তাহলে একটা হচ্ছে একজন লেখক শিরোনামটা অবশ্যই ইমপ্লাইড রাখতে পারেন, অথবা সরাসরি ডাইরেক্ট মেনশন করে দিয়ে, যেমন 35তম বিসিএস আসছে বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে, প্যাসেজের প্রথম সেন্টেন্সে বঙ্গবন্ধু স্যাটেলাইট শব্দটা উল্লেখ ছিল। যদি প্যাসেজের মধ্যে সরাসরি প্রথম সেন্টেন্স বা শেষ সেন্টেন্সের মধ্যে আমরা টপিকগুলো পেয়ে যাই, তাহলে পেয়ে গেলাম। তাহলে প্যাসেজের প্রথম সেন্টেন্স পড়বো এবং শেষ সেন্টেন্স পড়বো মেইন আইডিয়া কোয়েশ্চেনের অ্যান্সার বের করার জন্য। আবারও বলছি, মেইন আইডিয়া কোয়েশ্চেন নিয়ে কথা হচ্ছে, মেইন আইডিয়া কোয়েশ্চেন নিয়ে কথা হচ্ছে। মেইন আইডিয়া কোয়েশ্চেনের অ্যান্সার করার জন্য এই যে আপনার কাছে প্যাসেজের প্রথম সেন্টেন্স পড়বো এবং প্যাসেজের শেষ সেন্টেন্স পড়বো। আবারও বলছি, প্যাসেজের প্রথম সেন্টেন্স পড়বো এবং প্যাসেজের শেষ সেন্টেন্স পড়বো। তাহলে প্রথম সেন্টেন্স এবং শেষ সেন্টেন্স পড়ে কি আমি শিরোনাম পাবো কি পাবো না, কিভাবে বুঝবো? আমি প্রথমে বলে দিয়েছি, সরাসরি উল্লেখ থাকবে অথবা উল্লেখই থাকবে না। আবারও বলছি, আনিসুল্লাহ গল্পের কথা। আনিসুল্লাহ গল্প বলেছেন তানজানিয়ার, এখন ইঙ্গিত করেছেন কেরানীগঞ্জের দিকে, ব্রাহ্মণবাড়িয়ার দিকে ইঙ্গিত করেছেন। তাহলে পরে ব্রাহ্মণবাড়িয়ার নাম তো পুরো প্যাসেজে নাই, এমন তো হইতে পারে। তাহলে আমি পড়ে কিভাবে বুঝবো উত্তর আছে কি নাই? আপনি বুঝবেন, কারণ আপনি সম্পূর্ণ প্যাসেজটা পড়ার পরে আপনার মাথায় ঢুকেছে এখানে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা হয়েছে, এখানে আমাদের ট্যানারি শিল্প নিয়ে কথা হয়েছে, এখানে চামড়া শিল্প নিয়ে কথা হয়েছে, এখানে গার্মেন্টস ওয়ার্কার নিয়ে কথা হয়েছে, এখানে এই নিয়ে কথা হয়েছে। প্যাসেজ তো আপনি আগে একবার পড়েছেন, তারপরে এই প্রশ্নটার অ্যান্সার দিচ্ছেন। যেহেতু প্রথম সেন্টেন্স এবং শেষ সেন্টেন্স পড়ে আপনি বুঝে গেছেন প্যাসেজ দিয়ে যা আলোচনা হয়েছে তার কথা উপরে এবং শেষে নাই, তার মানে প্যাসেজ আর নাই। অ্যান্সারটা কিভাবে করবেন? যদি আপনি মন গড়া একটা অ্যান্সার প্যাসেজের মাঝখান থেকে কোন এক জায়গা থেকে একটা সেন্টেন্স লিখে শিরোনাম হিসেবে লিখে দেন, আপনার অ্যান্সার হবে না। কারণ শিরোনাম হচ্ছে এমন একটি কথা, এমন একটি লাইন, এমন একটি ফ্রেজ, যেই লাইনটা এমন কথা সম্পূর্ণ প্যাসেজটাকে রিপ্রেজেন্ট করবে। কিন্তু যদি প্যাসেজের মাঝখান থেকে কোনো কথা আপনি তুলে দিয়ে একটা সেন্টেন্স তুলে দিয়ে শিরোনাম লিখে দেন, তাহলে পরে এমনও হইতে পারে আপনার কথাটি প্যাসেজের সাথে রিলেশন আছে, কিন্তু এমন একটা কথা যে কথাটি আংশিক বা পার্সিয়াল ইনফরমেশনকে রিপ্রেজেন্ট করে, অথচ এমন একটা ইনফরমেশন আপনাকে লিখতে হবে যে ইনফরমেশনটা পুরো প্যাসেজের টোটাল অফ দ্য প্যাসেজকে, সম্পূর্ণ প্যাসেজকে রিপ্রেজেন্ট করতে হবে। এই হচ্ছে কথা। তার অ্যান্সার কিভাবে করবো? এবার আমি মুদ্রা কথায় চলে আসি, বুঝাবার জন্য আমি অনেক কথা বলেছি। তাহলে হাউ টু সলভ ইট, আমরা এটা সলভ করার জন্য আমরা যে কাজটা করব, আমরা প্যাসেজের প্রথম ও শেষ বাক্য পড়ব। প্রথম ও শেষ বাক্য পড়ার পরে যদি আমরা উত্তর পাই তাহলে পেয়ে গেলাম। যদি না পাই নিজেকে নিজে আমরা প্রশ্ন করব, কিভাবে প্রশ্ন করব? এই দেখেন, whom or what about the passage is। এই যে whom or what about the passage is, নিজেকে নিজে প্রশ্ন করুন। নিজেকে নিজে প্রশ্ন করার সাথে সাথে আপনি বুঝে যাবেন this passage is about this, এবং এরপরে একটা শিরোনাম। তাহলে আমরা এখন 3টা পয়েন্ট বলেছি, 3টা পয়েন্ট এ বি সি, 3টা পয়েন্ট। এই পয়েন্টগুলো খেয়াল রাখবো প্রথম এবং সমাধান করার জন্য। হাউ টু সলভ ইট এর উত্তর হচ্ছে প্রথম বাক্য শেষ বাক্য পড়বো, নিজেকে নিজে প্রশ্ন করবো, এভাবে যে উত্তর পাবো ওর অ্যান্সার দেবো। এখন হচ্ছে আপনি লেখার সময় আপনাকে এখানে একটা কাজ করতে হবে। এখানে যেটা এই জন্য এখানে আমি একটা ব্যাপার লিখি, লিখার নিয়ম। অর্থাৎ একটা প্যাসেজের শিরোনাম লেখার একটা নিয়ম আছে। নিয়মটা হলো, মনে করুন
প্যাসেজটা হলো রোহিঙ্গা ইস্যু নিয়ে, প্যাসেজটা হলো করোনা প্যান্ডেমিক নিয়ে, প্যাসেজটা হলো আমাদের দেশের গ্রেডিং সিস্টেম নিয়ে, প্যাসেজটা হলো বাংলাদেশের অর্থনীতি বা পদ্মা ব্রিজ নিয়ে। যে প্যাসেজটা হয় ওই প্যাসেজের বিভিন্নভাবে আপনি শিরোনাম লিখতে পারেন। এখানে আমি দুইটা শর্ত লেখার নিয়ম মনোযোগ দিয়ে শুনতে হবে, যারা আজকের কথাগুলো শুনছেন এবং যারা শুনছেন না, পার্থক্য হবে, পার্থক্য হবে আর পার্থক্য হবে। মনে রাখবেন একটা শিরোনাম কখনোই কখনোই শিরোনাম কিন্তু বাক্য বাক্য নয়, শিরোনাম হবে শব্দগুচ্ছ, শিরোনাম হবে শব্দগুচ্ছ। অর্থাৎ একটা শিরোনাম আমরা একটা সেন্টেন্স না লিখে একটা শিরোনাম লিখবো আমরা ফ্রেজ আকারে। যদি কোনো কারণে কোনো বাক্য লিখতেও হয়, আপনি সর্বোচ্চ যেটা করবেন সেটা হচ্ছে একটা সিম্পল বাক্য, আমি বাংলায় লিখে ফেললাম, সিম্পল সেন্টেন্স একটা লিখবেন যদি কোনো কারণে আপনার মিলাইতে না পারেন। তাহলে কথা হলো, প্রথম শর্ত হলো শিরোনাম কি নয়, বাক্য নয়, শিরোনাম হবে শব্দগুচ্ছ। তারপরে একটা শিরোনাম লেখার সময় মনে করেন আপনার প্যাসেজ যেটা সেটা এভাবে হয়েছে, মনে করেন আপনি প্যাসেজটা হলো মনে করেন কোনো কিছুকে ডিফাইন করা হয়েছে, তাহলে আপনি লিখতে পারেন ডেফিনেশন অফ ড্যাশ। কোনো কিছুকে ক্লাসিফাই করা হয়েছে, তাহলে আপনি লিখতে পারেন ক্লাসিফিকেশন অফ ড্যাশ। কোনো কিছুকে আমি জাস্ট আরো একটু দূরে করে লিখে যেন সবাই ভালোভাবে দেখতে পান, ডেফিনেশন অফ শূন্যস্থান, ক্লাসিফিকেশন অফ, তাহলে আমি লিখলাম নেগেটিভিটি অফ। আপনি লিখতে পারেন পজিটিভিটি অফ, আপনি লিখতে পারেন ক্যারেক্টারিস্টিক্স অফ, আপনি লিখলেন এভাবে লিখতে পারেন। তাহলে আপনি লিখতে পারেন কজ এন্ড ইফেক্ট অফ। তাহলে কিভাবে হয়ে গেল, আমি এখানে লিখলাম শিরোনাম লেখার নিয়ম, পুরো অংশটাকে আমি এখানে নিচে রাখলাম। এখানে আমি যেটা বের করেছি, প্রথম বাক্য পড়ব, নিজেকে নিজে প্রশ্ন করব, এগুলো হচ্ছে সলভ করার জন্য কৌশল। কিন্তু এখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে লেখার নিয়ম। লেখার নিয়মের মধ্যে প্রথম কথা হলো শিরোনাম হবে ফ্রেজ, নট আ সেন্টেন্স। আর যদি আমি কোনো একটা শিরোনাম লিখি, লেখার সময় এই ব্যাপারগুলোকে আমরা ব্যবহার করতে পারি, ডেফিনেশন অফ, ক্লাসিফিকেশন অফ, নেগেটিভিটি অফ, পজিটিভিটি অফ, ক্যারেক্টারিস্টিক্স অফ, কজ অ্যান্ড ইফেক্ট অফ। অনুরূপভাবে এভাবে মনে করেন আমি লিখতে পারেন ক্লাসেস অফ। হ্যাঁ, এভাবে এই বিষয়গুলো যদি মাথায় রাখেন খুব সহজে আপনার জিনিসটা এই একটা শিরোনাম রচনা সহজ হয়ে যাবে। এই হচ্ছে শিরোনাম নিয়ে কথা, যেহেতু ভিডিও আপনারা টেনে শুনতে পারবেন বলে আমি আর রিপিট করছি না। এবার চলে আসি আমরা এই ফ্যাকচুয়াল কোয়েশ্চেন নিয়ে। দ্বিতীয় নাম্বার আমি ফ্যাকচুয়াল কোয়েশ্চেন পর্যন্ত বলে আজকে শেষ করে দিব, যেহেতু আমার ভিডিওর পরিধি অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে। ফ্যাকচুয়াল কোয়েশ্চেন এটা ইম্পর্টেন্ট, এটা আজকে একেবারে না বললেই নয়, এটা খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শুনবেন। আমি একটু দেখি যারা শুনছেন, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমি একটু পরে নিব। আমি এখন ফ্যাকচুয়াল কোয়েশ্চেন। এখন একটা প্যাসেজের মধ্যে যে প্রশ্নগুলো থাকে, তাহলে আমি আপনাকে আগেই বলে দিয়েছি এখানে আমি আপনাকে কি কি আলোচনা করব, কিভাবে চিনবেন, তার পরিচয় এবং সমাধান করার কৌশল। এই তিনটি পয়েন্ট আমি ফ্যাকচুয়াল কোয়েশ্চেন নিয়ে বলি। প্রথমে আসুন, ফ্যাকচুয়াল কোয়েশ্চেন জিনিসটা কি? ফ্যাকচুয়াল কোয়েশ্চেন জিনিসটা কি? পরিচয়। হ্যাঁ, তাহলে দেখেন আমি লিখলাম এই যে ফ্যাকচুয়াল শব্দটা এটা এই শব্দটা আসছে ফ্যাক্ট থেকে, এই শব্দটা আসছে ফ্যাক্ট থেকে। ফ্যাক্ট শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে তথ্য। তার মানে হচ্ছে এটার এই প্রশ্নটা হচ্ছে স্পেসিফিক ডিটেইলস ফ্রম দ্য প্যাসেজ। রিমেম্বার, অনেক ইম্পর্টেন্ট, স্পেসিফিক ডিটেইলস ফ্রম দ্য প্যাসেজ। স্পেসিফিক, তাহলে এটার পরিচয় কি? ফ্যাকচুয়াল শব্দটার অর্থ আসছে ফ্যাক্ট থেকে, এই যে পরিচয়, ফ্যাকচুয়াল শব্দটা আসছে ফ্যাক্ট থেকে। ফ্যাক্ট মানে তথ্য, তথ্য মানে হচ্ছে স্পেসিফিক ডিটেইলস ফ্রম দ্য প্যাসেজ। এই কথাটার ভেতরেই কিন্তু তার পরিচয়টা আছে। রিমেম্বার, আপনার প্যাসেজের মধ্যে যে প্রশ্নগুলো আসবে অলমোস্ট এই একটা টাইটেল কোশ্চেন ছাড়া বাকি সবগুলো প্রশ্ন ফ্যাকচুয়াল হতে পারে।
অর্থাৎ অর্থাৎ আপনার প্যাসেজ যেটা দেওয়া হয়েছে প্যাসেজের মধ্যে যে সকল তথ্য সরবরাহ করা হয়েছে ওই তথ্যভিত্তিক প্রশ্ন যদি হয় তখন তাকে আমরা বলবো ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, তথ্যভিত্তিক প্রশ্ন। তাহলে তার পরিচয় গেল। এবার আসেন পরিচয়। এই পরিচয় এটা হচ্ছে ফ্যাকচুয়াল ফ্যাক্ট থেকে এই অংশটা আমরা এটা পুরোটাকেই একটা জায়গায় রাখলাম। আচ্ছা, এবার আসেন কিভাবে চিনবেন ফ্যাকচুয়াল, এটা একটা ফ্যাকচুয়াল কোয়েশ্চেন। ফ্যাকচুয়াল কোয়েশ্চেনকে চেনার জন্য আপনার কাছে যে কৌশলটা আমি দিচ্ছি মনোযোগ দিয়ে শুনবেন, সেটা হচ্ছে প্রথমে মাথায় রাখবেন WH ওয়ার্ডস। অর্থাৎ যদি দেখেন কোন একটা প্রশ্ন WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ দিয়ে শুরু হয়েছে, অথবা কোন একটা প্রশ্ন অ্যাকর্ডিং টু প্যাসেজ এভাবে শুরু হয়েছে, অথবা কোন একটা প্রশ্ন ড্যাশ ইজ, অ্যাবাউট এভাবে দিয়ে শুরু হয়েছে। এই যে এভাবে এই তিনটি ধরনের যদি কোনো প্রশ্ন আপনি দেখেন বুঝবেন এটা ফ্যাকচুয়াল কোয়েশ্চেন। তাহলে কি কি বলেছি? একটা হচ্ছে WH ওয়ার্ড, হুইচ, হোয়াট, এখান থেকে যে কোনো শব্দ, অ্যাকর্ডিং টু দিয়ে শুরু হলে বুঝবেন এটা ফ্যাকচুয়াল কোয়েশ্চেন। তারপরে ড্যাশ ইজ, অ্যাবাউট এভাবে দিলে বুঝবেন এটা ফ্যাকচুয়াল কোয়েশ্চেন। তাহলে দুইটা পয়েন্ট গেল। একটা হচ্ছে পরিচয়, আর একটা হচ্ছে কিভাবে চিনবেন, দুইটা পয়েন্ট গেল। এবার হচ্ছে সমাধান কৌশল। ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ প্যাসেজে এগুলোই এভাবেই আসবে। তাহলে আমি এখানে একটু সময় গেলেও জিনিসটাকে দেখতে ভালো লাগার জন্য একটা সেম ফন্টটা রাখলাম, এক জায়গায় কাছাকাছি রাখি। এখন আসুন সমাধান করার কৌশল। সমাধান করার যে কৌশল, মনোযোগ লাগবে, এখানে আমরা অনেক বেশি ভুল করি। তাহলে প্রশ্নটা হচ্ছে স্পেসিফিক ডিটেইলস ফ্রম দ্য প্যাসেজ, সমাধান করব কিভাবে? সমাধান করার জন্য আপনার কাছে এই যে WH ওয়ার্ড থাকবে অথবা অ্যাকর্ডিং টু থাকবে। এখন বিসিএস পরীক্ষায় ফ্যাকচুয়াল কোশ্চেন যেগুলো আসছে তার কিছু নমুনা আমি এখানে রেখেছি। দেখেন 35 বিসিএস এর প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্রজেক্ট এই আছে, হাউ দিয়ে শুরু হয়েছে, হোয়াট দিয়ে শুরু হয়েছে, হোয়াই দিয়ে শুরু হয়েছে, অ্যাকর্ডিং টু দিয়েও প্রশ্ন আছে, কিন্তু আমি ওই প্রশ্নগুলো আনি নাই। এই যে 35 থেকে 40 পর্যন্ত সব বিসিএস এর কয়েকটা প্রশ্ন আমি আপনাকে দেখালাম। এভাবে শুরু হলে আপনি বুঝবেন এটা কি কোশ্চেন, ফ্যাকচুয়াল কোশ্চেন। এই যে ফ্যাকচুয়াল কোশ্চেন, এখন আমরা কথা বলছি ফ্যাকচুয়াল কোশ্চেনকে আপনি কিভাবে সমাধান করবেন। তাহলে সমাধানের যে কৌশল মনে রাখবেন, ফ্যাকচুয়াল কোশ্চেনকে যখন আপনি আইডেন্টিফাই করেছেন WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, অ্যাকর্ডিং টু দিয়ে শুরু হয়েছে, তখন আপনি প্রশ্নের দিকে আপনাকে যেতে হবে। এই যে প্রশ্নের দিকে যান, প্রশ্ন থেকে একটা কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। কিওয়ার্ড, তাহলে প্রথম কথা হচ্ছে আমরা একটা কিওয়ার্ড সিলেক্ট করব। কিওয়ার্ড সিলেক্ট করে আমরা প্যাসেজে যাব। প্যাসেজে গিয়ে প্যাসেজের যেই জায়গায় ওই কিওয়ার্ড সিলেকশনটা দেখেন, আমি এখানে দেখাচ্ছি। হোয়াট ইজ দ্য প্রজেক্ট দ্যাট একন্যাক উইল কনসিডার। তাহলে এখানে আমার এখান থেকে একটা কিওয়ার্ড আমরা বাছাই করব, হোয়াট ইজ দ্য প্রজেক্ট। এখন একটা কিওয়ার্ড আমি নিলাম। দ্বিতীয় সেন্টেন্স দেখেন, হাউ ডাজ লাভ ওয়ার্ক ফর পাবলিক লাইফ। তাহলে লাভ একটা কিওয়ার্ড আমরা পেলাম। এগুলো সব বিসিএস এর প্রশ্ন দিয়ে আমি দেখাচ্ছি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হাইড এন্ড সিক। তাহলে হাইড এন্ড সিক আমরা কিওয়ার্ড পেলাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি হোয়াট হ্যাজ বিন ফ্যামিলিয়ার ডিভাইস অফ কি লিখছে, ডিমাগগস নাকি, এই ডিমাগগ শব্দটাকে আমরা কি করলাম, আন্ডারলাইন করলাম। তারপর আমি লিখলাম why are many children forced to give up their studies। তাহলে চিলড্রেন ফোর্সড, বাধ্য হয়, টু গিভ আপ দেয়ার স্টাডিজ। তাহলে স্টাডিজ শব্দ আছে, আমি জাস্ট স্টাডিকে নিলাম, আর অন্য কিওয়ার্ডও হইতে পারে। তাহলে আমি একটা কাজ করি, আমি এই যে কিওয়ার্ডগুলো সিলেক্ট করলাম, প্রশ্ন থেকে এভাবে আমরা কিওয়ার্ডগুলো সিলেক্ট করব। খুব মনোযোগী ব্যাপার, খুব দরকারি ব্যাপার। এভাবে খুব সহজে আপনি জিনিসগুলো সমাধান করতে পারবেন এবং প্যাসেজের অলমোস্ট 10টার মধ্যে 9টা কোশ্চেন ফ্যাকচুয়াল থাকতে পারে। এভাবে আমরা একটা কিওয়ার্ড নিলাম। এই কিওয়ার্ডটা নিয়ে আপনি সরাসরি কোথায় চলে যাবেন, প্যাসেজে যাবেন। প্যাসেজের যেই জায়গাটাতে এই কিওয়ার্ডটা আছে, যেমন এখানে আমি প্যাসেজের যে কয়েকটা লাইন আছে আপনি দেখেন, এই যে এখানে আমি দেখিয়েছি, দেখেন
ইন আ প্লেস হোয়ার পভার্টি ইজ দ্য কজ অফ এভরিবডি এভরিডে, এই যে আছে, মনে করেন এই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে এই শব্দটা কিওয়ার্ড, অথবা এটা প্যাসেজ, এই প্যাসেজের মধ্যে এই শব্দটা কিওয়ার্ড। এভাবে কিওয়ার্ডটাকে আপনি আন্ডারলাইন করবেন। আন্ডারলাইন করার পরে এই আন্ডারলাইন এই শব্দযুক্ত যে বাক্যটা আছে এই বাক্যটা পড়বেন, যেখানেই এই বাক্য থেকে আপনাকে অ্যান্সার বের করতে হবে। এভাবে যদি আপনি অ্যান্সার করেন আপনার অ্যান্সার হবে। যদি আপনি মন গড়া কোনো অ্যান্সার লিখেন আপনার অ্যান্সার হবে না, যদি প্রশ্নটা ফ্যাকচুয়াল হয়। আবারও বলছি, যদি প্রশ্নটা ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, এই ব্যাপারটা সত্য হয়, আপনার কোয়েশ্চেন আইডেন্টিফিকেশন সত্য হয়, তাহলে আপনার অ্যান্সার বের করার এই একমাত্র ওয়ে হচ্ছে এখান থেকে কিওয়ার্ডটা নিব, কিওয়ার্ড নিয়ে প্যাসেজে যেই সেন্টেন্সে পাবো ওই জায়গায় যাব, এভাবে আন্ডারলাইন করব, এখানে যেভাবে সিলেক্ট করেছি ওই জায়গা থেকে অ্যান্সার বের করব। এখন এটা হচ্ছে কৌশল। তাহলে কিওয়ার্ড সিলেক্ট করে প্যাসেজ থেকে কিওয়ার্ডটা আন্ডারলাইন করে অ্যান্সার বের করা। এবার আমি এখানে দরকারে দুইটা কথা বলি, এই কথাগুলো ইম্পর্টেন্ট, যেটা বইতে থাকুক না থাকুক আপনার আমার কথাটা শুনলেই যথেষ্ট। দেখুন এখানে এই যে আমরা কিওয়ার্ড সিলেক্ট করেছি প্রজেক্ট, লাভ, মনে করেন আপনি লাভ শব্দটা কিওয়ার্ড হিসেবে কোশ্চেন থেকে সিলেক্ট করেছেন এবং প্যাসেজ আপনি মনে করেন এই শব্দটা পাওয়া যায়নি। এখন যদি এই লাভ শব্দ, এই কিওয়ার্ড যেটা পাওয়া খুঁজছেন এটা পাওয়া যায়নি, এমন সমস্যা হতে পারে। অথবা এই যে লাভ শব্দ, এই লাভ শব্দটা একাধিক জায়গায় পাওয়া গেছে, এই দুইটা সমস্যা আপনার হতে পারে। তাহলে একটা সমস্যা হচ্ছে এটা পাওয়া যাচ্ছে না কিওয়ার্ড, এটা হচ্ছে কিওয়ার্ড, এটা হচ্ছে কিওয়ার্ড যেটা আমরা সিলেক্ট করেছি, কিওয়ার্ড পাওয়া যায়নি, আর একটা হচ্ছে একাধিক জায়গায় পাওয়া গেছে। হ্যাঁ, তাহলে যদি পাওয়া না যায়, রিমেম্বার একেবারে সহজ করে আমি বুঝিয়ে দিচ্ছি, যদি পাওয়া না যায় তাহলে আপনার যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের কোনো সিনোনিম ব্যবহার করা হয়েছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। এইটুকুই, জাস্ট প্র্যাকটিস করলে হয়ে যাবে। তারপরে আপনার যদি একাধিক জায়গায় পাওয়া যায়, রিমেম্বার এটা একটু কঠিন আছে, এই যে যদি একাধিক, এই যে কিওয়ার্ড যেটা লাভ, এই লাভ শব্দটা যদি একাধিক জায়গায় পাওয়া যায়, দেন হোয়াট টু ডু। মনে করুন আপনি প্রজেক্ট শব্দটা নিলেন, একাধিক জায়গায় প্রজেক্ট শব্দটা পাওয়া গেছে। লাভ শব্দটা নিয়েছেন, লাভ শব্দটা একাধিক জায়গায় পাওয়া গেছে। হাইড অ্যান্ড সিক একাধিক জায়গায় পাওয়া যাচ্ছে, স্টাডিজ একাধিক জায়গায় পাওয়া যাচ্ছে, ড্রিমাগগ একাধিক জায়গায় পাওয়া যাচ্ছে। যখন একাধিক জায়গায় পাওয়া যাবে তখন সমাধান কৌশল খুব ইজি, যদি ব্যাপারটা ডিফিকাল্ট বলে মনে হচ্ছে। দেখো তখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে দেখেন এই কোয়েশ্চেনটা এক নম্বর কোয়েশ্চেনটা খেয়াল করেন, হোয়াট ইজ দ্য প্রজেক্ট দ্যাট একনেক উইল কনসিডার। তাহলে প্রজেক্ট একনেক, তাহলে প্রজেক্ট দ্যাট একনেক কনসিডার, তাহলে প্রজেক্ট এবং কনসিডার দুইটা কিওয়ার্ড নিব। যখন লাভ শব্দটা একাধিক জায়গায় পাওয়া যাচ্ছে তাহলে লাভের সাথে আমরা লাইভ দুইটা শব্দ আরেকটা কিওয়ার্ড সিলেক্ট করব। হাইড অ্যান্ড সিক একাধিক জায়গায় পাওয়া গেলে ডিফারেন্স শব্দটাকে আমরা কিওয়ার্ড হিসেবে নিব। যখন আমরা হোয়াট ইজ দ্য ফ্যামিলিয়ার ডিভাইস অফ ড্রিমাগগ, তাহলে এখানে ডিভাইস শব্দটাকে আলাদা আরেকটা কিওয়ার্ড হিসেবে নিব। দ্যাট মিনস যখন আপনার কিওয়ার্ড পাওয়া যাবে না তখন সিনোনিম, যখন একাধিক জায়গায় পাওয়া যাবে তখন আমাদের শুধু একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আবার আমরা কোয়েশ্চেনের দিকে ফিরে যাব এবং ওই কোয়েশ্চেনের মধ্য থেকে কিওয়ার্ডের পরিধি বাড়িয়ে নিব। যখন আগে একটা শব্দ নিয়েছিলাম এখন একাধিক শব্দ নিব, যেই জায়গায় একাধিক শব্দ এক জায়গায় পাওয়া যাবে ওখানেই আপনার অ্যান্সার আছে এবং ওখান থেকে অ্যান্সার বের করতে হবে। তাহলে এখানে যে ব্যাপারটা আমি বলেছি সেটা হচ্ছে প্রশ্ন থেকে একাধিক আমি কি বাংলায় লিখলাম, কিওয়ার্ড নিতে হবে, হয়ে গেল। তাহলে প্রশ্ন থেকে একাধিক কিওয়ার্ড নিতে হবে যদি আমাদের এই একাধিক জায়গায় কিওয়ার্ড পাওয়া যায়। এখন আরেকটা কথা, এবং এই কথাই আমি আজকে বলে শেষ করে দিব। তাহলে আমরা দ্বিতীয় নাম্বার পড়েছি ফ্যাকচুয়াল কোয়েশ্চনের কি জিনিস। ফ্যাকচুয়াল কোয়েশ্চন হচ্ছে মূলত প্যাসেজে ব্যবহৃত তথ্যভিত্তিক প্রশ্ন। প্যাসেজে যে তথ্যগুলো আছে ওই তথ্যগুলোর ওই প্রশ্ন, এই বিষয়ে এর বাইরে অন্য তথ্য নয়। এর বাইরে তথ্য থাকলে কি প্রশ্ন হবে সেটা অন্য ধরনের, এটা আর পরের ক্লাসে বলবো। কিভাবে চিনবেন, এভাবে সমাধান করার জন্য কিওয়ার্ড নিব কোত্থেকে, প্রশ্ন থেকে। কিওয়ার্ডটা নিয়ে প্যাসেজে যাব, যেখানে পেয়েছি সেটা আন্ডারলাইন করব, ওই জায়গা থেকে অ্যান্সার বের করব। ওভাবে অ্যান্সার বের করলে অ্যান্সার হবে, না হলে অ্যান্সার হবে না, কারণ আপনার প্যাসেজে যা আছে তা থেকে আপনার অ্যান্সার করতে হবে। এমন একটা বিষয় পরীক্ষায় আসছে যে ব্যাপারটা সম্পর্কে আপনি যথেষ্ট জানেন, আপনার পরিচিত অনেক একটা বিষয়, কিন্তু প্যাসেজের মধ্যে আপনি জানেন এমন সব তথ্য প্যাসেজে নাই। যেমন মনে করুন একটা প্যাসেজ দিল এই হরতাল সম্পর্কে,
মনে করেন বাংলাদেশে হরতাল হয়। এখন এই যে হরতালের সম্পর্কে, হরতাল হলে কি কি হয় আপনি প্রচুর জিনিস জানেন, কিন্তু একজন রাইটার যিনি হরতাল নিয়ে পেসেজটা লিখেছেন, ইনি গাড়ি পোড়ানো, ইনি তার এই যে ভাঙচুর, ইনি বিভিন্ন ইস্যু এখানে মেনশন করেছেন, কিন্তু ইনি মেনশন করেন নাই হরতালের আগে গ্রেপ্তার হয়, হরতালের আগের দিন মিছিল হয় হরতাল সাপোর্ট করার যারা পক্ষে, তারপরে হরতালের সময় হরতালকে সাকসেস না করতে পারার জন্য সরকার গ্রেপ্তার করে যারা একটু এই ভায়োলেট মানুষ যারা আছে তাদেরকে। এই কথাগুলো পেসেজে মেনশন নাই। এখন আপনি জানেন, আপনাকে প্রশ্ন দিল কি হরতালের দিন কি কি হয় বাংলাদেশে, এখন আপনি মনে করেন এই ব্যাপারে এটা কি পেসেজে পড়তে হলে আমি জানি হরতালের দিন এই মানুষকে গ্রেপ্তার করা হয়, হরতালের আগের দিন মিছিল হয়, হরতালের দিন এখানে এই এই ঘটনা ঘটে, মানুষ দৌড়ি করে, যা পেসেজে নাই তা আপনি মঙ্গলে লিখে দিচ্ছেন, আপনার অ্যান্সার হবে না। দ্যাটস হোয়াই স্ট্র্যাটেজি ফলো করতে হবে। তাহলে ফলোটা কি, আপনার প্রশ্ন থেকে আপনি কিওয়ার্ড নেবেন, এই কিওয়ার্ড নিয়ে পেসেজে যাবেন, পেসেজে ওই জায়গায় আন্ডারলাইন করবেন, আন্ডারলাইন করে আপনার ওই জায়গা থেকে অ্যান্সার বের করতে হবে। অ্যান্সার কিভাবে আপনি পেসেজ থেকে হুবহু কপি না করে করবেন তা নিয়ে তো কথা আমি বলবোই। এখন আজকে তো জাস্ট বের করার কৌশলটা বললাম। এখন এভাবে অ্যান্সার বের করতে গিয়ে আপনার কাছে সমস্যা কি কি দাঁড়াবে, দুইটা সমস্যার কথা বলেছি। একটা হচ্ছে কিওয়ার্ড যেটা আমরা কোয়েশ্চেন থেকে সিলেক্ট করলাম ওটা পেসেজে পাওয়া যায়নি, তাহলে তার সিনোনিম ব্যবহার করা হয়েছে কিনা খেয়াল রাখবো। যদি একাধিক জায়গায় পাওয়া যায় তাহলে আমরা প্রশ্ন থেকে আবার প্রশ্নের দিকে ফিরে এসে প্রশ্ন থেকে একাধিক কিওয়ার্ড সিলেক্ট করব। এই হচ্ছে কথা। এখন তৃতীয় একটা সাবধান থাকতে হবে কি, আপনি জানেন কিন্তু পেসেজে না এমন কোনো কথা অ্যান্সার হিসেবে করা যাবে না। এই হচ্ছে কথা। আমি আজকে এই যে পেসেজ নিয়ে এই পেসেজের এইটুকু পর্যন্ত আলোচনা করলাম, প্রায় 1.5 ঘন্টা ক্লাস হয়ে গেছে। আমরা এই 2 দিনের মধ্যে আবার লাইভে আসবো, এখান থেকে আমাদের আলোচনাটা শুরু করব। আশা করি সবাই সাথে থাকবেন। সবাই যারা এতক্ষণ শুনছেন সবাই একটু শেয়ার করে দিবেন, যেন যারা শুনছে তারা সবাই যেন ভালোভাবে দেখতে পায়। এখন আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করেন। তাহলে আজকে এইটুকুই। আসসালামু আলাইকুম। আমি ব্রডকাস্ট শেষ করে দিচ্ছি।